ওয়ালাইকুম আসসালাম। আমাকে কি শুনতে পাচ্ছেন আশা করি তাহলে? জি, তবে শোনা যাচ্ছে। কেমন আছেন আপনি? সবাইকে আমাকে হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি এবং নিশ্চিত করবেন যে সাউন্ড ক্লিয়ার কিনা। আমি তো ক্লিয়ার শুনতে পাচ্ছি। বাকিরা বলেন। সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, অনলাইন ক্লাসের যে বিষয়টা সাউন্ড মানে একটা ভাইটাল ফ্যাক্ট। সাউন্ড যদি ক্লিয়ার না হয় তাহলে দেখা যায় যে ক্লাসে খুব সমস্যা হয় এবং আমি নিজেও খুব আনইজি ফিল করি। সবাই ভালো আছেন তো না? ভালো আছেন? সালাম আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অনেকগুলো পরিচিত মুখ দেখতে পাচ্ছি। অনেক দিনের ব্যবধানে আপনাদের সাথে দেখা। দেখা তো না আর কথা হচ্ছে। আপনাদের পরীক্ষা খুব আহ কাছাকাছি সময় চলে এসেছে মনে হচ্ছে না? আর বেশি দিন মনে জি হয় নেই। স্যার। সবাই পড়াশোনা করতেছেন? সময় কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ, তবে 23-24 এর পরীক্ষা প্রায় কাছাকাছি। ৩-৪ মাস আছে বা ৫ মাস আছে। এই আর 23-24 এ না? 23-24 আর 24-25 এর তাদের ১ বছরের মতো আর সময় আছে। আচ্ছা। আমি সবসময় আরকি যেটা বলি বা যেটা আমি সবসময় ভাবি, এই আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ল তে পড়াশোনা করতেছেন, তারা কিন্তু খুব ব্রিলিয়ান্ট। কেন ব্রিলিয়ান্ট আমি সেটা বলি। সেটা হচ্ছে যে আপনারা কিন্তু অলরেডি একটা অনার্স ডিগ্রি তারপর একটা মাস্টার্স ডিগ্রি নিয়ে ফেলেছেন। হ্যাঁ, আপনারা অনার্স ডিগ্রি মাস্টার্স ডিগ্রি নিয়ে তারপরে আরেকটা নতুন একটা ডিগ্রি নেওয়ার জন্য এসেছেন। সুতরাং আপনারা কিন্তু খুব তুখুড় মেধাবী। যেন তেন না। এই আমরা ধরুন হচ্ছে শুরু থেকে পড়াশোনা করছি লতে হয়তো। কিন্তু আপনারা কিন্তু আমাদের থেকে যারা ওই যে যখন হচ্ছে কম্পেয়ার করে অনেকে, হ্যাঁ? যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল তারপর হচ্ছে পাবলিক জেনারেল এর ল যেটা। সুতরাং ওই জায়গা থেকে আপনারা কখনো এগুলো কানে নিবেন না। ওইটা তবে মনে আপনাকে করার অনেক কোনো ধন্যবাদ। হ্যাঁ? তো আপনি মানে মনে করার আমাদেরকে কোনো সুযোগই নেই। আপনি আমাদেরকে মানে এতদিন পরে প্রশংসা করলেন। কিন্তু বেশিরভাগই আমি যেটা দেখি যে ২ বছরের কোর্স যারা করে আসে তাদেরকে মানে খুব হীনমন্যতায় মানে ভুগতে হয় প্লাস ওদেরকেও ছোট করে দেখা হয়। যারা অনার্স করে আসে মানে এটা কেন বিষয়টা আসলে বলবে? বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে এই জায়গায় না। সমস্যাটা হচ্ছে আমাদের গোড়ায়। গোড়ায় বিষয়টা কেমন আমি বলি যে এখন তো বার কাউন্সিল একটা সময়ের সবচাইতে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান ছিল। এখন বার কাউন্সিলে একটা আমূল একটা পরিবর্তন এসেছে এই গত ২০২০ সালের পর থেকে। যেমন ২০২২ এর পরীক্ষা, ২৩ এর পরীক্ষা, তারপর এবার হচ্ছে যে ২৫ এর পরীক্ষা। হ্যাঁ, এই পরীক্ষাগুলো প্রশ্ন দেখলে তারপর হচ্ছে পরীক্ষার হল, তারপর সেন্টার, হ্যাঁ? সবকিছু কারিকুলাম দেখলে আলাদা একটা ফিডব্যাকই পাওয়া যায়। আর এই যে একটা হীনমন্যতায় ভোগায় অর্থাৎ একটা কালচার তৈরি করা কম্পারিজন এর জায়গায় একটা এখানে যে ডিসক্রিমিনেশন এর জায়গাটা নিয়ে আসা, এটা আসলে দোষটা আপনাদেরও না আমাদেরও না। এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষদের। যে আইনটা বাংলাদেশে এইরকম ছিল, সবার হাতে একটা যেন তেন ভাবে এটাকে ব্যবহার করা হতো। যে কিছুই করার নাই, সে কিছুই করতে পারতেছে না। এখন কি করলো ২ বছরের একটা কোর্স করে গিয়ে তারপর হচ্ছে এখন গিয়ে সেই ইয়ে করলো কোর্টে যাওয়া আসা মুভমেন্ট করা শুরু করলো। তো কোর্টে তার উদ্দেশ্য যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আইন চর্চা করা না, যাওয়ার উদ্দেশ্য হচ্ছে তার ইনকাম করা। তো সে এই তার নিজের কোনো ব্যক্তিত্ববোধ রাখে না, হ্যাঁ? নিজের যে একটা পরিধি আছে এইটা তো মেইনটেইন করে না বার কাউন্সিলে যে পেশাগত রুলস। এইগুলো তো কোনো কিছুর তোয়াক্কা না করে সে যে যেন তেন ভাবে টাকা পয়সা ইনকামের প্রতি আরকি ঝুঁকে যায়। তো সেই জায়গা থেকে একটা কালচার তৈরি হয়েছে। তবে আলহামদুলিল্লাহ আপনারা যদি কোর্টে যান দেখেন বা আমরা তো যাওয়া আসা করি যে এখন যারা তরুণ আইনজীবী আছে তারা কিন্তু খুবই ভালো করতেছে এবং
এত ভালো করতেছে যারা হচ্ছে সাবেক যারা আছে, যে প্রবীণ আইনজীবী যারা, তারাও কিন্তু তাদের কাছে অনেক ধরাশয়ী। হ্যাঁ, বিশেষ করে এই যে গত 23-এ আর হচ্ছে 22-এ যারা হচ্ছে ওখানে কোর্টে এন্ট্রি করেছে, হ্যাঁ, তাদের তাদের যে ড্রাফটিং এবং তাদের যে ক্যাপাসিটি, এটা দেখলে হচ্ছে জজ সাহেবরাও হচ্ছে সোজা হয়ে একদম দ্বারা শির দ্বারা করে বসে। আর তাছাড়া এখানে আমারও অনেক পরিচিত আছে আপনাদের এই গ্রুপেরই, যারা এই যে রিসেন্ট মাস্টার্স প্রোগ্রাম শেষ করেছে ইউনিভার্সিটি থেকে এবং পাবলিক ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করে, তারপর হচ্ছে এখানে এসেছে আর কি পড়া, লতে কোর্স করে সে অবশ্যই সে সফল হবে যেহেতু এখানে এসেছে। এই হয়তো দেখেন একটা বিষয়, সবসময় একটা বিষয় দেখেন, আপনার আর আমার মধ্যে কোনো তফাৎ নেই। আপনার আর আমার মধ্যে একটা তফাৎ, সেটা হচ্ছে সময়ের। আমি হয়তো এই জিনিস বিষয়টা আগে শুরু করেছি, আপনি একটু পরে শুরু করেছেন, বাস দুইজনের কিন্তু একই জায়গায় আছে, কিন্তু আমি একটু সময়ে একটু এগিয়ে গিয়েছি, আপনি সময়ে একটু পিছিয়ে আছেন। আর ইনশাল্লাহ এগুলো কোনো সমস্যাই না। একটা দিন দেখবেন হচ্ছে আজ থেকে 1 বছর পর 2 বছর পর আপনাদের একটা আলাদা একটা অবস্থান তৈরি হবে। এই তো আগামী 2.5 বছরের মধ্যে আপনারা বার কাউন্সিল পরীক্ষায় বসবেন। সুতরাং বেসিকটা যদি সুন্দর হয়, ওই দিনে আমাদের এক স্যার বলতেছিল যে কোন এক ইউনিভার্সিটির নাম মেনশন না করি, যে ইউনিভার্সিটির এক ভাইয়া সে এত সুন্দর করে আইন লিখে, এত তাকে হচ্ছে নক করলো যে কিভাবে এত সুন্দর, আপনি কোথা থেকে পড়েছেন? সে বললো যে সে একটা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছে, মাস্টার্স করেছে, তারপর হচ্ছে মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তারপর ওখান থেকে গ্রাজুয়েশন করে 2 বছরের কোর্স করে তারপর হচ্ছে এবার বার কাউন্সিল পরীক্ষা অ্যাটেন্ড করেছে। তো আমাদের তারা লেখাটা দেখালো আর কি, যে খাতাটা দেখালো, হাতের লেখাও মাশাআল্লাহ খুব চমকপ্রদ, এবং আইন গুলো যে খুব এত সুন্দর করে সেকশন, তারপর আইনের ভাষায় যে লিখে, এটা দেখা যায় আমরা যে এটার উপরে পড়াশোনা করেছে অনেকে, আমরা 6 বছর 7 বছর, হ্যাঁ 8 বছর ধরে, আমরাও এত সুন্দর করে হয় না। সৃষ্টিকর্তার কিছু থাকে প্রদত্ত, সৃষ্টিকর্তা কর্তৃক কিছু থাকে, আবার অনেকে চেষ্টার মাধ্যমে এটা নিয়ে আসে, ঠিক আছে। তবে সৃষ্টিকর্তা যাকে যাই দেখ না কেন, আপনি যদি চেষ্টা করেন আপনি কখনো থেমে থাকবেন না, চেষ্টাই সবকিছু পরিবর্তন হয়ে যাবে। অনেক ধন্যবাদ। দেখেছেন তো এবার না পরীক্ষায়? হ্যাঁ, তো এদের প্রশ্ন দেখা হয়েছে, আমি সবাইকে শেয়ার করছি। আচ্ছা, তো ভাই আপনি তো বলবেন, আর আমি আরেকটু অ্যাড করে দিই আপনার সাথে একটু কথা বলার জন্য, আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন। তো ওই যে বার কাউন্সিলের পরীক্ষার আগে, মানে আমরা যারা মনে করেন এলএলবি যারা শেষ করবে ফাইনাল, বা আপনারা মনে করেন এলএলবি অনার্স শেষ করে, তো আমাকে অনেকে প্রশ্ন করে যে এলএলবি শেষ করার পর মানে 6 মাসের যে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে, এটা কি কোর্টে থাকলে ভালো হবে, নাকি ঘরে বসে প্রিপারেশন নেবে, নাকি কোর্টে গিয়ে প্র্যাকটিস করবে, মানে কোনটা ভালো হবে? মানে আপনার দৃষ্টিতে আপনি এটা একটু আমাদের উত্তর দেন। খুব সুন্দর একটা প্রশ্ন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রাসঙ্গিক কোয়েশ্চেন। দেখেন বিষয়টা হচ্ছে, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এখানে আমি আজ পর্যন্ত, অনেস্টলি স্পিকিং, আমি আজ পর্যন্ত একদিনও কোর্টে যাইনি। আমি শুধু না, আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা জানে, হ্যাঁ আমাদের না যাওয়ার কারণও আছে। আমরা ফোকাস করেছি পড়াশোনায়, বা তারপর হচ্ছে আমাদের জুডিশিয়ারি টার্গেট, এইগুলোতে আমরা ফোকাস করেছি, ওইগুলো নিয়ে আমরা আছি। এখন যেটা হয়, হ্যাঁ বড় ভাইরা বলে যেতে, এবং হ্যাঁ কোর্টে আমরা যাব, এবং আরেকটা বিষয় হচ্ছে কোর্টে গেলে আপনি শিখতে পারবেন। এখন দুইটা বিষয়, একটা কোর্টের প্র্যাকটিসের একটা বিষয়, আরেকটা হচ্ছে পরীক্ষায় একটা বিষয়। এরকম যেন না হয় আপনি কোর্টে যান, আপনি কোর্টে অবশ্যই যাবেন, কিন্তু বিষয়টা এইরকম যেন না হয় আপনি আইন না জেনে কোর্টে দৌড়াদৌড়ি করতেছেন। পরীক্ষায় পাশ করার একটা বিষয়, আপনি সনদ দেন, শুধু শুধু ভাই আমি বললাম যে পরীক্ষার 6 মাস, আমি বললাম ভাইকে ফোন দিলাম, ভাই আমার ভাই ব্যারিস্টার, বলতেছে যে, আমি বললাম ভাই আসি, আমি একটু আপনার সাথে থাকি, এটা করি। তো বলতেছে পরীক্ষার তো তোমার মানে 5-6 মাস আছে, ওই সময় বললো যে ইয়ে হবে আর কি, নভেম্বরের দিকে সার্কুলার হবে হবে হবে, এরকম একটা ভাব। তো এখন যেটা হয়, বললাম যে আমি একটু আসি ভাই, পরে গেলাম, যাওয়ার পরে সে বসায় আদর আপ্যায়ন অনেক কিছু করলো, করার পর বলতেছে কোর্টে আসবা, ঠিক আছে, কিন্তু সনদ ছাড়া কোর্টে এসে টাই ঝুলে তো লাভ নাই, তোর পরীক্ষার আর কয়েক মাস আছে, এটাকে ফোকাস করো, ফার্স্ট টাইমে যেন হয়ে যায়,
হ্যাঁ, সুতরাং যদি ফার্স্ট টাইমে না হয়ে যায় তখন দেখবো মন ছোট হয়ে গেছে, মন ভেঙে গেছে। হ্যাঁ, কোর্টে যাওয়া আসা করলে অনেক কিছু শেখা যায়, কিন্তু আমি এটা বলবো না আপনি যান, যাওয়া আসা করেন, হয়তো সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন যান, কিন্তু এইভাবে যাওয়া আসা করেন না যেন আপনি পড়াশোনা করতেছেন না, আপনি কোর্টে যাওয়া আসা করতেছেন। আপনি পড়াশোনাটাকে রেখে তারপরে কোর্টে যাওয়া আসা করেন। আর নয়তো ওখানে তো আপনি কোর্টের প্রসেস একটা আর পরীক্ষার প্রসেস একটা, দুইটার পদ্ধতি ভিন্ন। এই যে আমরা তো দেখা যায় গত বছর অনেক ড্রাফটিং আসছিল, 5টা প্রশ্ন থেকে 5টায় ড্রাফটিং আসছিল। তো এবার তো অনেক ড্রাফটিং পড়ে গেলাম, বই কিনে দেখা যায় কোনো ড্রাফটিং বাদ রাখি না, যে 40-45টা ক্যাটাগরি ড্রাফটিং করেছে, তার পরীক্ষা ড্রাফটিং আসলো মাত্র 2টা। প্রশ্ন খুব সুন্দর হয়েছে, স্ট্যান্ডার্ড হয়েছে, প্রশ্ন সহজই হয়েছে, এত বেশি কঠিন হয় না আর কি। যারা পড়াশোনা করেছে তাদের জন্য, তারা কেউ বলতে পারবে না যে প্রশ্ন কঠিন হয়েছে, খুব সুন্দর একটা প্রশ্ন হয়েছে। তো আমি যদি কোর্টে যাওয়া আসা করতাম, তো এই যে আইনের যে খুঁটিনাটি যে বিষয়গুলো, এখানে সেখানে আইন, 7টা আইন কিন্তু এক রাত্রে পরীক্ষায় মাথায় রেখে যাওয়া কিন্তু খুবই টাফ। আপনি দেখেন এই 7টা আইন, এই আইনের একটা সেকশনের উপরে একটা 400-500 পেজের বই লেখা যায়। তাই এখানে আপনি 7টা আইনকে মাথায় রেখে এক জায়গায় ইনস্ট্যান্ট 4 ঘন্টা বসে পরীক্ষা দিবেন, এটা কিন্তু চারটাখানি কথা না, মানে অনেক ধৈর্যের দরকার। এবং আপনার একদিনের এটা একটা কর্মযোগ্য হতে পারে না, এটা বিশাল একটা কর্মযোগ্য লাগবে। এবং সৃষ্টিকর্তা তখনই আপনাকে দিবে যখন আপনি ওই কর্মযোগ্যটার জন্য নিজেকে উপযুক্ত করে তুলবেন। হ্যাঁ, সুতরাং আপনি যদি কোর্টে যেতেই চান, আমি একান্তই বলবো আপনি আপনার পড়াশোনাটাকে আগে রাখেন, তারপর আপনি কোর্টে যান। কোর্টে তো আপনি 40 বছর বয়সে যেতে পারবেন, 45 বছর বয়সে যেতে পারবেন, কিন্তু সনদটা নেওয়াটা হচ্ছে জরুরি, এটা যে কোনো ভাবেই হোক। আর প্রথম পরীক্ষায় সনদটা নেওয়া জরুরি। যে আপনি প্রথম পরীক্ষা অন্তত প্রিলি পাস করেন, আর প্রিলি পাস করতে গেলে আপনাকে প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে। কোথা থেকে প্রশ্ন দেয়, কোথা থেকে দিবে, যে মনে হয় যে 100 থেকে 50 পাবে, 100 থেকে যদি 50 পাওয়া যদি সহজ হতো। এই যেমন আমার বাসায় এসে একটা ছেলে পড়াশোনা করতো, ও আমি তো ঢাকাতে মালিবাগে থাকি, খিলগাঁও। এখন ও একদিন আমার একটা গ্রুপে পোস্ট করেছিল, আমার চোখে পড়লো যে এরকম কেউ আছে তাকে পড়াতে পারবে কিনা। তা আমি ভাবলাম যে আমি তো বসে বাসায় থাকি, তো তাকে নিয়ে নেই, আমিও পড়াশোনা করি, সে যদি ইয়ে করে, সে বলতেছে আমার, বলতেছে আপনাকে স্মার্ট এমন দিব, এটা দিব। আমি বলি আচ্ছা আপনি আসেন, পরে আপনি তো মাত্র হচ্ছে এবার পরীক্ষা অ্যাটেন্ড করবেন, আপনি কিভাবে কন্টিনিউ করবেন আমাকে নিয়ে। আমি বললাম যে আপনি আসেন, যদি দেখেন আপনার সময় নষ্ট হচ্ছে না, আপনি বেনিফিটেড হচ্ছেন আমার থেকে, তাহলে কন্টিনিউ করবেন। আর যদি মনে হচ্ছে যে আপনার সময় নষ্ট হচ্ছে, আপনি চলে যান। তো যাই হোক, সে প্রথম দিন আসলো, তারপরের দিন থেকে বললো যে তাহলে আমি 2বার আসি। পরদিন থেকে বললো যে আমি 2বার আসি। আমি বললাম না, 2বার আসলে আমাদের নিজেদের একটু পড়ার প্রস্তুতি দরকার, আর 2বার আসার দরকার নেই, আপনি একবারই আসেন। তো টানা সে আসলো, সে পরে কথায় কথায় পরবর্তী সময় জানতে পারলাম সে আরো 2বার দিয়েছে, ছেলেটা আরো 2বার দিয়েছে। তো এইবারও দিয়েছে, কিন্তু আনফরচুনেটলি আসলে উনি টিকলো না। এটা আমার খুব খারাপ লাগলো, ভালোই পড়াশোনা করেছে, আমি দেখলাম যে ভালোই পড়াশোনা করেছে, কিন্তু কেন টিকলো না? কারণ তার ফোকাস নানা দিকে ছিল। হ্যাঁ, আর পরে কোন এক বড় ভাই বললো যে এত বেশি দাগানো যাবে না। তো উনি দাগাইছে মাত্র হচ্ছে 65টা। আমি ওনাকে বলে দিছিলাম আপনি প্রশ্ন যেমনই হোক, যাই হোক, আপনি আন্দাজে দাগান, 90টার কম দাগাবেন না, অন্তত 85 থেকে 90টা দাগাবেন। কারণ আপনার 4টা ভুল হইলে 1 নাম্বার কাটা যাবে। আপনি পড়াশোনা করেছেন, দেখা যায় যে ভুল হলে 4টা আন্দাজে দাগ দিলেন, 2টা তো হবে, আপনার 1 নাম্বার থাকতেছে। কিন্তু আপনি একদম খাতায় রেখে, খালি রেখে চলে আসছেন, আপনি কি আশা করবেন সৃষ্টিকর্তার থেকে, স্রষ্টার থেকে? কিন্তু ওনার না টিকার মূল কারণ যেটা হলো, উনি নানা দিকে বিয়ে করেছে, সংসার এটা সেটা আছে, আবার ফ্যামিলি একটা ইয়ে আছে, নানা দিকে ফোকাস। সুতরাং কনসিস্টেন্টলি থাকতে হবে, একদিকে ফোকাস রাখেন, জিম মেরে বসে থাকেন, 2টা কথা মানুষ শোনাক, ফ্যামিলি শোনাক, এমনি হয়ে যাবে। হ্যাঁ, কোর্টে রেগুলার যাবেন, আপনি কোর্টে সকালবেলা গেলেন। আমার ফুফাতো ভাইয়ের কথা বলি, অনেক কথা চলে আসতেছে অপ্রয়োজনীয় মনে হচ্ছে, তারপর বলি। না আমার না ফুফাতো ভাই ভাই, আপনি বলেন কথা, কোনো আমার আপন অপ্রয়োজনীয় ফুফাতো ভাই, আমার এগুলো আপন আমাদের ফুফাতো ভাই, উপকারে আসে। হ্যাঁ আমার আপন ফুফাতো ভাই, সে রাত্রে দিনে গত 7 বছর ধরে কোর্টে পড়ে আছে, রাত্রে দিনে 7 বছর ধরে সে কোর্টে।
তা এখন তার মধ্যে একবারও সে প্রিলি পাস করতে পারলো না। কেন পাস করতে পারলো না? আমি ফুম্মাকে জিজ্ঞেস করি, ফুম্মা কি ব্যাপার, কি হয়েছে? হ্যাঁ, কারণ ফুফাতো ভাইয়ের সাথে এত ভালো তার মানে কথা বলি না বা এত হয় না। তা বলে যে পড়াশোনা করতে পারে নাই, কোর্টে যায় সকালবেলা, সকাল 8টার সময় যায়, রাত 10টার সময় বাসায় যায়। তো একটা মানুষ যদি সকাল 8টায় যাওয়ার পর রাত 10টায় যায়, আইন থেকে আপনি 2 দিন দূরে থাকেন। আমি আপনাকে 2 দিন চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনি 2 দিন আইন থেকে দূরে থাকেন। 3 দিনের দিন আপনি আইন আর বলতে পারবেন না। ইভেন আইনটা কত সালের ওইটাও আপনি ভুলে যাবেন। আইনটাকে পড়তে হয় প্যাশনেটলি। তো 7 বছর ভাই, ফুফাতো ভাই ওই কোর্টে দৌড়াদৌড়ি করে, সে সব জানে কোর্টের। তার সিনিয়র তাকে সবচাইতে, ওখানে 4 জন আছে নাকি, তাকে সবচাইতে বেশি টাকা দেয়। প্রত্যেকদিন 800 টাকা, 700 টাকা, 1000 টাকা তাকে ফোন কিনে দিচ্ছে। তো তার সিনিয়রের কাছে কতটা প্রিয়। কিন্তু সে সার্ভাইভ করতে পারতেছে না। কেন করতে পারতেছে না? তার হচ্ছে সনদ নেই। লাইসেন্স তো লাগবে, আপনি কাজ জানলে তো হবে না। হ্যাঁ, কোর্টে যাবেন, যাওয়ার আগে বলবে যে সনদ হয়েছে, সনদ হয় না। এই কথা শুনলেই মনটা ছোট হয়ে যায় আর কি, ছোট করে দেখে। তো তৌহিদ ভাই এখন কি আরেকটু ফুফাতো ভাই আরেকটু ওই add করি। যাই হোক, প্রাইমারি স্কুলে তৌহিদ সরকারি ভাই, চাকরি হয়ে গেছে, এখন ওখান থেকে সরে গেছে। তৌহিদ ভাই কথা শোনা যাচ্ছে আমার? হ্যাঁ হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার যে প্রশ্নটা আলোকে মানে আপনি উত্তর যেটা দিয়েছেন, খুবই সুন্দর উত্তর দিয়েছেন। তো আমি আমার সিনিয়রের অভিজ্ঞতাটা শেয়ার করি। তো আমার সিনিয়র অনেক পুরনো, আমার অ্যাডভোকেট, যারা সিলেট জজ কোর্টে আছে বা সিলেটে যারা আছেন, আমার সিনিয়র হচ্ছেন অ্যাডভোকেট আকমল খান, 2 নম্বর বারে বসেন। তো উনি আমাকে বলছে কি জানেন, প্রথম দিনে যখন আমি ইন্টিমেশন ওনার কাছে যখন ওনার সিগনেচার যখন নিয়ে আসলাম, তখন উনি আমাকে বলছে যে পড়ালেখা করো, কোর্টে আসার দরকার নাই, পড়ালেখা করো, একবারে সনদ নিয়ে তারপর আসো। কোর্টে আসার দরকার নাই, এসে শুধু টাকা পয়সা নষ্ট করবা, সময় নষ্ট করবা। ঠিক আছে, আমি তো তোমাকে আসলে 1 টাকাও দিব না। উনি ডাইরেক্ট আমাকে এভাবে বলছে, তুমি আসবা ঠিক আছে, আমি তোমাকে 1 কাপ চাও খাওয়াবো না। আর সনদ ছাড়া কোর্টে আসা মানে হচ্ছে গিয়ে দালাল বলে অনেকে। ঠিক আছে, উনি মানে যেটা বলতেছে আর কি। অনেকে বলে দালাল বলে। তো অন্য কোনো চাকরি বাকরি করো? আমি বলছি জি স্যার করি। ওইদিকে একটু একটু করো, আর পড়ালেখাটা মনোযোগ দিয়ে করো। তো এটাই বলাতে, আর স্যারের যদি কোনো কাজ টাজ থাকে আমাকে একদিন আগে বলে যে রায়হান তুমি আসতে পারবা অমুক দিন। আমি জি স্যার আসতে পারবো। উনি আমাকে কিন্তু একদিন আগে জানায়, তারপর সময় থাকলে যাই। তো এটা আর কি, যে তৌহিদ ভাই সবার উদ্দেশ্যে মানে এটাই বলেন যে পড়ালেখার কোনো বিকল্প নাই, সনদ নিয়ে তারপরে কোর্টে যাওয়া সেটাই বেটার। আর যারা মনে করেন কোর্টে এটাই মানে এটাই পেশা হিসেবে অনেকে নিয়ে নিছে, অনেকে আছে 7-8 বছর বা কি আগে থেকে কোর্টে আছে, তার পরবর্তীতে ওইখান থেকে ডিগ্রি কমপ্লিট করার পরে তারপরে এলএলবি করছে। হ্যাঁ, তারপরে এলএলবি শেষ করার পরে কোর্টে আছে। এই যেমন আমার ফ্রেন্ডও এবার আগের বার বুঝছেন তৌহিদ ভাই, সে অ্যাডভোকেট হয়েছে, সিলেট কোর্টে আছে, অপু দেবনাথ। তো ও কি হয়েছে, ও আজকে তার চাচার সাথে প্রায় 10-12 বছর থেকে ছিল। আমরা যখন ইন্টারে পড়তাম তখন থেকে সে কিন্তু কোর্টে আসা যাওয়া করতো। তো সে পড়ালেখা শেষ করছে কোর্টে থেকে থেকে। তার পরবর্তীতে সে এলএলবি তে ভর্তি হয়েছে, এলএলবি শেষ করছে। 2 বছরের কোর্স, কিন্তু এটা শেষ করার পরে তারপরে সে এমসিকিউ মানে একবার দিশে ফেল করছে, পরেরবার পাস করছে। এরকম করে করে সে এবার অ্যাডভোকেট হয়েছে। বুঝতে পারছেন তৌহিদ ভাই? হ্যাঁ, আপনি কন্টিনিউ করেন। অনেক অনেক পরিশ্রম করেছে। আর সেটাই, পরিশ্রম করলে আসলে কেউ খালি হাতে ফেরত দেবে না, একদিন আগে হোক পরে হোক। হ্যাঁ, আপনি ধারাবাহিকতার সাথে লেগে থাকলে ইনশাল্লাহ আপনি সফল হবেনই। তবে আপনারা কোর্টে যেতে পারেন, গিয়ে অন্তত কোর্ট প্রসিডিউর দেখতে পারেন। তারপরে যদি আর আপনাদের যদি ল ব্যাকগ্রাউন্ডের কেউ থাকে, ওইরকম সাপোর্ট থাকে, যাওয়া আসা করলে যেটা অনেক কিছু শেখা যায়, একটু এগিয়ে থাকা যায়। তবে পড়াশোনা কিন্তু বাদ দিয়ে না। আর হ্যাঁ, ওই যে রায়হান ভাই যেটা বললো দালাল, হ্যাঁ ওখানে ডাউটের কিন্তু সংজ্ঞা আছে। হ্যাঁ, যে আপনি অ্যাপ্রেন্টিস পিরিয়ডে যাবেন, অ্যাপ্রেন্টিস পিরিয়ডে তখন কি কোর্টে আর কি আপনি গেলেন অ্যাপ্রেন্টিস হিসাবে। কিন্তু এর বাইরে যদি আপনি যান, তখন আপনি কি হবেন, ডাউট বলে গণ্য হবেন। তা আপনাদের তো এখনো সেই সময়টা আসে নাই। আপনারা পড়াশোনা শেষ করবেন, রেজাল্ট বের হবে, তারপর হচ্ছে ইন্টিমেশন জমা দিবেন, জমা দেওয়ার পরে আপনার অ্যাপ্রেন্টিস পিরিয়ড একটা সার্টিফিকেট দিবে, আইডি কার্ড, তারপরে তখন কি আপনারা মুভ করতে পারবেন। এখন যদি যান আপনারা আরেকটা প্রশ্ন তৌহিদ ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন করতেছি। সেটা হচ্ছে যে মনে করেন Please.
সিলেটে মনে করেন আমরা হয়তো পরিচিত কারো মাধ্যমে সিনিয়র পেয়ে গেলাম, হ্যাঁ, আমাদেরকে মনে করেন ইন্টিমেশন দিয়ে দিলেন উনি, হ্যাঁ। তো এরকম মনে করেন ঢাকা তো একটা বিগ সিটি, তো এখানে অনেক কম্পিটিশন। তো অনেকে আছে গ্রাম থেকে গিয়ে ঢাকাতে মনে করেন কোর্টে ইন্টিমেশন জমা দেন ঢাকা কোর্ট থেকে। তো ওনারা মানে সিনিয়র কিভাবে খুঁজে পাবে বা আম, বা আদৌ পাবে কিনা, বা এটা সম্পর্কে কি আপনি যেহেতু ঢাকাতে আছেন, এটা একটু আমাদের যারা ঢাকাতে আছে, ঢাকা থেকে যারা করতে চায় তাদেরকে জন্য আগে এই প্রশ্নটা। আচ্ছা, একটা বিষয় হচ্ছে কি, আপনি যদি আসলে প্র্যাকটিসে থাকতে চান তাহলে প্র্যাকটিসটা সব সময়, একটা কথা মনে রাখবেন যে প্র্যাকটিসটা সব সময় তৃণমূল থেকে করা ভালো। শুধু ভালো না, খুবই ভালো। তৃণমূল থেকে কেমন, আপনার বাড়ি যেমন হচ্ছে, আপনার বাড়ি হচ্ছে সিলেট, আপনি ঢাকায় এসে ইন্টিমেশন জমা দিয়েছেন, কিন্তু একটা ঢাকা কোর্টে প্রায় 30,000 আইনজীবী আছে, প্রায় 30,000 আইনজীবী মুভ করতেছে। এখন যেটা হয়, এখানে যেটা হয়, আপনি যদি তৃণমূল থেকে এই আইন পেশাটাকে শুরু করতেন, অর্থাৎ আপনার জেলা থেকে শুরু করতেন, আপনার জেলা শেষ করলেন, তারপরে ঢাকা আসলেন, ঢাকায় এসে তারপরে হচ্ছে সার্টিফিকেট জমা সুপ্রিম কোর্টের জন্য হচ্ছে এনরোলমেন্ট পরীক্ষা অংশগ্রহণ করলেন, সুপ্রিম কোর্টে এনরোলমেন্ট নিলেন, হ্যাঁ, সুপ্রিম কোর্টে সনদ দিলেন। এই যে আপনার যে একটা গাঁথনি, একদম তৃণমূল থেকে আপনার জেলাতে আপনাকে চিনলো, আপনার জেলা বার অ্যাসোসিয়েশন আপনাকে চিনলো, ওখান থেকে আপনি আসলেন এখানে সুপ্রিম কোর্টে, তারপর এই যে দুইটা জায়গাতেই কিন্তু আপনি কি করতে পারতেছেন, একসাথে মুভ করতে পারতেছেন। আপনার জেলাতেও আপনার একটা আধিপত্য থাকলো, পরিচিত থাকলো, তারপর হচ্ছে সুপ্রিম কোর্টেও আপনার একটা পরিচিত হলো। যেটা হচ্ছে আপনি ঢাকা কোর্ট থেকে ওই সিলেট থেকে এসে ঢাকা থেকে তারপর হচ্ছে এখানে গেলে এত সুন্দরভাবে এটা স্মুথলি হয় না, যদিও ম্যাক্সিমাম এটা করে। কিন্তু যারাই করেছে বা আপনি যান, যাদের কাছে, যতজনের কাছে গিয়েছি, বড় ভাই বলেন, সিনিয়র বলেন, সবাই বলে যে তুমি যদি কোর্ট প্র্যাকটিসে আসতে চাও তাহলে একদম তৃণমূল থেকে আসো। তাহলে এটার যে বেসিকটা যত সুন্দর হবে, ওইভাবে হবে না। আরেক রাহান ভাই যে প্রশ্নটা, যদি কেউ সিলেট থেকে ঢাকা কোর্টে আসতে চায়, এনরোলমেন্ট নিতে বা ইন্টিমেশন জমা দিতে চায়, তাহলে আইনজীবী কিভাবে, সিনিয়র কিভাবে খুঁজে পাবে? প্রথম কথা হচ্ছে এখানে সিনিয়র খুঁজে পাওয়া এতটাও কঠিন না, যেহেতু আপনি ওখানে আছেন, তো এই জন্য মনে করেন, তবে আমি একটু অ্যাড করি। তো সিলেট থেকে না, জাস্ট হ্যাঁ, মনে করেন ঢাকার আশেপাশে যারা যারা আছে, অথবা ঢাকাতেই যারা থাকে, মনে করেন ঢাকাতেই তো অনেক পড়ালেখা করতেছে, ঢাকা কলেজ তো অভাব নেই ল কলেজের। তো এখান থেকে যারা পাশ করে বের হবে, তো তারা তো মনে করেন বেশিরভাগই তো তারা ঢাকাতেই চায়। তো আপনার সাজেশন যেটা, বা আমাদের সবাই সাজেশন দেয় যে ঢাকাতে থাকো মানে তো ঢাকাতেই তুমি স্থায়ী না। অনেকে আছে তারা আশেপাশে জেলাতে আছে, হ্যাঁ। তো ওইখানে যাওয়া উচিত, ঠিক আছে। কিন্তু তার পরবর্তীতে মনে করেন ঢাকাতে যখন সবাই থাকতে চায় বা এখানে তাদের বাসা বাড়ি, তো এত অ্যাডভোকেট আর এতজন স্টুডেন্টের তুলনায় অনুপাতটা কিরকম আর কি, এটা জানতে চাচ্ছি। মানে শেষের দিকে বুঝি না, স্টুডেন্টের অনুপাত আর অ্যাডভোকেটের, মানে অ্যাপ্রেন্টিস কত, স্টুডেন্টের অনুপাত আর হচ্ছে অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট। কারণ সিনিয়র আমরা তো জানি যে 10 বছরের সিনিয়র অ্যাডভোকেট না হলে উনি ইন্টিমেশন ওনার আন্ডারে শিক্ষানবিশ আইনজীবী রাখতে পারবেন। হ্যাঁ, আপনার ওই যথেষ্ট আছে, সিনিয়র যথেষ্ট আছে। এই ধরনের কোনো যে দেখা যায় সিনিয়র পাচ্ছি না, ইন্টিমেশন সিনিয়রের অভাবে জমা দিতে পারি নাই, এই ধরনের কোনো কিছু আজ পর্যন্ত আমরা শুনি নাই। আমাদের চোখের দেখা বা এই ধরনের কোনো বিষয় এখন পর্যন্ত আমরা শুনি নাই বা হয়ও নাই এরকম। হ্যাঁ, যথেষ্ট সিনিয়র আছে, এবং যত শিক্ষানবিশ যতটুকুই যে পরিমাণ আছে সেই তুলনায় তার থেকে হচ্ছে সিনিয়র অনেক আছে, এগুলো কোনো সমস্যাই না। যেমন হচ্ছে আমার সিনিয়র হচ্ছে ঢাকা মহানগরের বড় পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু, উনি যে আওয়ামী লীগের সময় ঢাকা মহানগর পুরোটা চালাতো। তো অথচ আমি হচ্ছে একটা জেনারেল স্টুডেন্ট, আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল না, লবিং ছিল না, তারপরেও ওনার এখানে আমি ইন্টিমেশন জমা দিয়েছি। যখন কেমনে দিয়েছি সেটা আমি জানি না, ওখানে আমার কে টেনে নিয়ে গেছে সেটাও আমি জানি না। আমি জানি যে একদিন আমার বন্ধু বললো যে ওখানে ইন্টিমেশন জমা দিব, যাবি নাকি? আমি বলি আচ্ছা চল। তার আগ পর্যন্ত আমি কখনো চিন্তাও করিনি যে আমি কোথায় জমা দিব, কি করব না করব। ওনার কাছে যাওয়ার পর উনি আরো স্বাচ্ছন্দ্যে এবং আমাদেরকে বসায়া
খুবই স্নেহ করে তারপর হচ্ছে স্বাচ্ছন্দ্যে সবকিছু উনি নিজে করে দিয়েছে, অথচ উনি একজন পাবলিক প্রসিকিউটর ঢাকা মহানগরের। তা এগুলো নিয়ে চিন্তিত হবে না, এগুলো নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। অনেক সিনিয়র আছে, আপনি গেলে টাকা পয়সা যে চাইবে এটা সেটা একটু নিবে, এটা না, বরঞ্চ এটা তার একটা ক্রেডিট। তার এখানে এটা এনরোলে যুক্ত হবে যে যখন ভাইবা বোর্ডে যাবে এরকম সিনিয়র, এবং আমি এমুক সিনিয়রের অধীনে ইন্টিমেশন জমা দিয়েছি, হ্যাঁ তখন তারা চিনবে, যে জানবে যে আসলে এটাকে। এইগুলো নিজের একটা, তাদেরও তো এটা একটা হচ্ছে কি বলে, জুলিটা একটু ভার হয়, তাদেরও তো একটা ক্রেডিট আছে, তাই না? এগুলো নিয়ে কোনো চিন্তার কোনো কারণই নাই। সর্বোপরি পড়াশোনা করতে হবে, পড়াশোনার রেজাল্ট ভালো হলে সিনিয়ররা কিন্তু রেজাল্ট দেখে, ভালো আইন জানলে তখন হচ্ছে আর পিছনে ফিরে তাকাতে হয় না। আচ্ছা, যাই হোক তৌহিদ ভাই, আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনাদের অন্যদের- আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? না থাকলে তৌহিদ ভাই আমি যেটা বলতেছিলাম, দুজন কথা বলতেছি, বাকিরা কোথায়? রাহেন ভাই, আমার একটা কথা ছিল। হ্যালো, তহিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? কে বলছেন, কোত্থেকে বলছেন একটু বলবেন প্লিজ? ভাইয়া, আমি তুরাব বলছি ময়মনসিংহ থেকে। আচ্ছা আচ্ছা, পড়াশোনা কোথায় করেছেন ভাই? পড়াশোনা করা হয়েছে নজরুল বিশ্ববিদ্যালয় থেকে, ত্রিশাল। কাজী ত্রিশালে না? আচ্ছা আচ্ছা। ভাইয়া, একটা তথ্য জানার ছিল, এই যে সেটা হচ্ছে দেখেন, যে আমি আপনাদের অনেক মাইন্ড করবেন না, আমি আপনাদের জানতে চাই যে আপনারা কোথা থেকে এসেছেন, কি হয়েছেন। তা আমি এটা জানতে চাওয়ার আমার একটা উদ্দেশ্য আছে। সেটা সেটা খুব খারাপ না, বাজে না, যে আমি জানতে দেখেন, আমি কিন্তু এমনিতে আপনাদের শুরুতে বললাম না যে অনেক ভালো ভালো স্টুডেন্ট আসতেছে ল পেশায়, এবং তারা অলরেডি একটা মাস্টার্স ডিগ্রি আছে, একটা অনার্স ডিগ্রি আছে। দেখছেন ভাই, ময়মনসিংহ ত্রিশাল থেকে পড়াশোনা করেছে, তারপরে সে আবার হচ্ছে লতে আসতে যাচ্ছে। সুতরাং এটা আমাদের আইন পেশার জন্য, এই জগতের জন্য এটা একটা আশীর্বাদ ভাই। থ্যাংক জি। ইউ। হ্যাঁ ভাই, বলেন তুরাফ ভাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি আসলে আইনটা জানার জন্য পড়তেছি। এখন হচ্ছে হয়তোবা সামনে সবকিছু ঠিক থাকলে যদি আমি অন্য কোনো সার্ভিসে যাই, সেই ক্ষেত্রে কি অ্যাডভোকেটশিপটা নেওয়ার কোনো সুযোগ আছে, বা হ্যাঁ, আইনি কোনো অবশ্যই আছে। জটিলতা আছে কি? না না না, কোনো জটিলতা নাই। আমি বলতে চাচ্ছি যে যদি ধরেন যে আমি গভর্নমেন্ট সার্ভিসে যাই, সেই ক্ষেত্রে কি আমি নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনি যেটা করবেন, আপনি হচ্ছে সার্টিফিকেট, সনদটা হয়ে গেলে সনদটা পোস্টপোন করে রাখা যায়, যে আমি এরকম পেশায় আছি, আমি সনদটা আপাতত স্থগিত করে রাখতে চাচ্ছি। পরবর্তীতে যখন হচ্ছে আমি আবার আসব, যখন মনে হবে যে আমি এই পেশায় হচ্ছে মুভ করব, তখন হচ্ছে আমি গিয়ে সনদটা আবার আপনি রিওপেন করবেন। এই আচ্ছা। সুযোগটা আছে। তাহলে তো খুব ভালো। হ্যাঁ, এটাই হ্যাঁ হ্যাঁ, জানার এটা ছিল। এটা খুবই ভালো সুযোগ। যেমন এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্যাররা, তো তারা কিভাবে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, তারা আবার ব্যারিস্টার ডিগ্রি আছে, তারা কিভাবে, তারা তো কোর্টে কোনোদিন যায় না, কিছুই করে না, তো কিভাবে করে? ওই যে তাদের সনদ আছে, সনদ নেওয়ার পর পোস্টপোন করে রেখেছে। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি তো এই বিষয়গুলো খুব ফ্যান্টাস্টিক। এই যে বার কাউন্সিলে যখন পরীক্ষা দিতে গেলাম, তো আমাদের রুমে দেখলাম যে আমি আর আমার সাথে যে একটা ছেলে বসছে, সে হচ্ছে গোপালগঞ্জ ইউনিভার্সিটির। আমরা দুইজনেই ক্লাসে সবচেয়ে ছোট, আর সবাই দেখলাম মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে, টুপি আছে, এবং খুবই সিনিয়র, খুব সিনিয়র। তা আপনারা তো সেই হিসেবে, আমরা এত নবীন, অনেক তরুণ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, এটাই জানার ছিল। আর কারো কোনো প্রশ্ন? সবাই কথা বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মুহিত ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। ব্রিলিয়ান্ট। ভাই, একটা জিনিস জানার ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় ভাই আছে, আমাদের এক বড় ভাই আছে আপনার জগন্নাথ ইউনিভার্সিটি থেকে, ওই ল কমপ্লিট করতে। তো ভাই, ওই ভাইকে আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাই, আসলে এই যে আমরা তো আসলে 2 বছরের কোর্সটা করতেছি, এর পাশাপাশি কি ভাই যে আমরা যে প্রিলি রিটেন এগুলোর জন্য যে বইটা পড়ে আর কি, বার কাউন্সিলের জন্য, এগুলোর হ্যাঁ। পাশাপাশি সেগুলো পড়া যাবে নাকি আপাতত শুধু এগুলোই পড়বো এখন? মানে ভাইকে জিজ্ঞেস করছেন না আমাকে জিজ্ঞেস করতেছেন? মানে আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি, ভাইকেও ও জিজ্ঞাসা আচ্ছা করতেছি। আচ্ছা ভাই আচ্ছা বলছি আপাতত আইনটা শিখো, পরবর্তীতে এগুলো পড়ো। আচ্ছা আচ্ছা, ভাই এটা এটা বললো না, ভাই খারাপ পরামর্শ দেয়নি। ভাই খুব সুন্দর পরামর্শ দিয়েছে, যে আইনে আপনারা তো এখন যেগুলো পড়তেছেন, বেসিক সাবজেক্ট গুলো পড়তেছেন। হ্যাঁ, তবে হ্যাঁ, আপনি এটা করতে পারেন। বাজারে নাম না বলি, নাম বললে প্রচার হয়ে যাবে। অর্থাৎ বার কাউন্সিলের 7টা আইন এক মলাটে বাঁধা, বেয়ারেক সম্বলিত আর কি।
হ্যাঁ, এবং বেয়ারেক আপনি যত কিছুই পড়েন, আইনে যে খুচরা বই পড়বেন না কখনো আইনের। আপনি আইনের যে বইগুলো আছে, বেয়ারেক সম্বলিত যে বইগুলো, আপনি ওইগুলো পড়েন। আর অন্য কিছু যদি না পড়েন, বাংলা ট্রান্সলেশন উদাহরণ সহ খুব সুন্দর বেয়ারেক গোছানো বই আছে। এই এক সেট বই আপনি টেবিলের উপর রাখেন 7টা আইনের। আপনি বেসিকটাও পড়লেন ওই আইনগুলো, কারণ আপনি তো সামনের বছরই পড়তে যাচ্ছেন, ফার্স্ট ইয়ারের পর সেকেন্ড ইয়ারে তো পড়তে যাচ্ছেন। রায়হান ভাই তারা পড়বে না 7 লস? সেকেন্ড ইয়ারে তো পড়বে। জি জি ভাই ইঞ্জিনিয়ারিং পড়বো ভাই। হ্যাঁ, তাহলে আপনি দেখা গেল টেবিলের উপর রাখলেন, আর আইন তো পরিবর্তন হবে না, চেঞ্জ হয় না আইন। এই 200-300 বছর ধরে চলতেছে, মাঝে মাঝে টুকিটাকি একটা দুটো অ্যামেন্ডমেন্ট হয়, এই যে শুধু একটা সেকশনের একটা, যেমন 4-এর জায়গায় আগে ছিল 6, এবার হয়েছে 4, এইরকম অ্যামেন্ডমেন্ট হয়। তো আপনি যদি এক সেট বই রাখেন, মাঝে মাঝে যদি অন্তত উল্টায় পাল্টায়ও দেখেন, তাহলে যেটা হয় আপনার একটু সাহস চলে আসবে, নিজের প্রতি একটা কনফিডেন্স চলে আসবে। আর এই বিষয়টার সাথে আপনি পরিচিত হতে থাকলেন, কেননা কারণ ফুট করে দেখা যায় আসলে 6 মাস, 3 মাস, 2 মাস পরে কিন্তু বার কাউন্সিলে এখন পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না মোহিত ভাই। আপনি 6 মাস পড়লেন, 6 মাসে পড়ার টেবিল 2 মাস 3 মাস বসে আপনি আসলে অংশগ্রহণ করতে পারবেন না। তো আপনি এই যে বেসিকটা পড়তেছেন, পড়ার সাথে যেহেতু আপনার একাডেমিক এর কাজে লাগবে, তাহলে এই একাডেমিক যখন পড়বেন, ওই সাবজেক্টগুলো যখন পড়বেন, তখন যেমন হচ্ছে আপনি সিপিসি পড়তেছেন, দেওয়ানি আইন, দেওয়ানি কার্যবিধি পড়তেছেন, ফৌজদারি কার্যবিধি পড়তেছেন, প্যানাল পড়তেছেন, তামাদি পড়তেছেন, হ্যাঁ, সুনির্দিষ্ট প্রতিকার পড়তেছেন। এইগুলো তো আপনার ফান্ডামেন্টাল সাবজেক্ট। তা আপনি যখন এই সাবজেক্টগুলো পড়বেন, তখন ওই পড়ার সময় দেখা যায় বার কাউন্সিলে কি প্রশ্ন আসছে, জুডিশিয়ারিতে কি প্রশ্ন আসছে, দেখে ফেললেন। ওই টপিকসটা পড়ার সময় ওই টপিকসের উপরে কি প্রশ্ন আসছে আপনি দেখে ফেললেন, তাই তো শেষ আপনার প্রিপারেশন। জি ভাই, আমি এই যে একটা বই পড়তেছি ভাই, আপনাকে একটু বলি। আমি এই যে নাম কি? মাহমুদ ওয়াজেদ ভাইয়ের বই পড়তেছি, ল এক্সাম এক্সপার্ট বুক। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। আমি একটা জিনিস দেখলাম ভাই, আমি 2-3টা বই দেখছি, তার তো মনে হয় যে ভাই এই বইটা সবচেয়ে বেশি কঠিন আর কি। না না, কঠিন বই নেবেন না, কখনো এটা করবেন না। কঠিন বই মানেই যে ভালো বই, বিষয়টা তা না। কঠিন বই মানেই যে ভালো বই, বিষয়টা কিন্তু তা না। বিশেষ কেমন, খুব সিম্পল উদাহরণ দেই। আইন পাঠ, আমি মিনিল স্কুলের বই পড়তেছি, মিনিল ওই যে রাহান ভাইয়ের, তো ওখানে আমি লিখিতটা পড়তেছি, এখন লিখিতটা একটু কঠিন। তা আমার বন্ধু দেখে আইন পাঠ পড়ে, আমি তো তুই আইন পাঠ পড়িস কেন? তো বলে যে ও কিছু বলে না। তা আমি 15-20 দিন 25 দিন পরে আমি বললাম যে আসলে এই মিনিলা স্কুলের রিটেন মাস্টার রিটেন বইটা খুব কঠিন। তো পরে ও তখন আমার বলে যে কঠিন দেখে বইটা আমি রাইখা দিয়েছি, ধরি নাই। পার্টটা সহজ, এই কারণে আমি আইন পার্টটা নিচ্ছি। তা এখন কঠিন হলে একটা বই কঠিন, বলতেছে এটা আমার দ্বারা হবে না, আমি এত সময় দিতে পারবো না, এই কারণে আমি এটা নিয়েছি। কিন্তু আসলে একটা সময় গিয়ে পরে ক্যালকুলেশনে দাঁড়ালো যে বেয়ারেক সম্বলিত যে বইগুলো দিন শেষে কিন্তু অন্যান্য সব বই হারিয়ে যায়, আপনার কিন্তু টেবিলে টিকে থাকে বেয়ারেক। আর মোহিত ভাই সবচেয়ে ভালো হবে কি জানেন, যেহেতু মাত্র শুরু করতেছেন, শুধু মোহিত ভাই না, সবার উদ্দেশ্যে বলি, আপনারা যেহেতু এখনো নবীন, একদম শুরু করেছেন, আপনারা কাইন্ডলি কিচ্ছু করবেন না, খালি বেয়ার অ্যাক্টের যেই রকম লেখা আছে না, দেখবেন যে বেয়ার অ্যাক্ট সহজ সহজ বাজারে যে খুচরা বেয়ার অ্যাক্ট গুলো পাওয়া যায়, অর্থাৎ আইনটাকে সহজ বাংলায় লিখেছে, মানে বেয়ার অ্যাক্টটাকে ওই ইংলিশটাকে বাংলায় সহজে ট্রান্সলেশন করেছে। আপনারা ওইটা মুখস্থ করেন, আপনারা ওইটা মুখস্থ করেন, পাশাপাশি ওই বইয়ের উপরে একটা রেফারেন্স বই রাখতে পারেন। যেমন আমি একটু নামই মেনশন করে দিলাম, এই রেফারেন্স বই হচ্ছে কেমন, যেমন হচ্ছে আব্দুর রহমান হাওলাদারের বই, আব্দুর রহমান হাওলাদার স্যারের বই। এই বইগুলো সহজ, এই বইগুলো খুব নিখুঁত এবং নিপুণ, এবং অনেক বিস্তর ব্যাখ্যা করেছে, কিন্তু বইগুলো সহজ। অনেক ব্যাখ্যা করেছে কিন্তু অল্প কথায় ব্যাখ্যা করেছে। তা আপনি যদি ওই আইনগুলোকে রাখা পড়ার টেবিলে রেখে বেয়ার অ্যাক্টের পাশাপাশি ওই আইনটাকে, ওই বইগুলো পড়েন, আব্দুর রহমান হাওলাদার স্যারের এক সেট বই নিয়ে যদি পড়েন, আপনার কোনো বই এটার সাথে টেক্কা দিতে পারবে না। আপনার এই যে এখানে যে পরীক্ষা হয় আপনার, আপনি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে পরীক্ষাটা দিবেন, ওই পরীক্ষা তো আপনার ভালো হবে, আপনার বার কাউন্সিলেরও প্রিপারেশন হয়ে যাবে। তখন আপনার আলাদা করে গিয়ে পরবর্তী সময় আলাদা একটা প্রেশার নিতে হবে না।
ভাই আমার কথা বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি ভাই। হ্যাঁ, যখন আপনি আইনগুলো পড়ার সময় ওই বার কাউন্সিলের প্রশ্নগুলো পড়ে ফেলেন বিগত সালে। শুধু বার কাউন্সিলের পড়লে হবে না, জুডিশিয়ারির প্রশ্নগুলো পড়ে ফেলবেন। কারণ জুডিশিয়ারির প্রশ্ন থেকে রিপিট হয়, বার কাউন্সিলের প্রশ্ন থেকে এখন রিপিট হয় না, রিপিট হয় জুডিশিয়ারির প্রশ্ন থেকে। সবাই কি আছেন? জি স্যার। ভাইয়া যে বাইরের যে বইটা ভাইয়া, এটা কি আমরা যে পরীক্ষা দিব, আমরা হচ্ছে নভেম্বর ডিসেম্বরের দিকে পরীক্ষা দিব, আমরা কি এটা এখন কিনে পড়া শুরু করতে পারবো? হ্যাঁ, আপনি শোনেন, বই কিনে কখনো দেউলিয়া হয় না। বই কিনে তো আপনার লস নেই। বইটা টেবিলে, পড়ার টেবিলে যে পড়েও থাকে আপনার সামনে, আপনি যেমন হচ্ছে বিছানায় আপনি সবসময় মাথার উপরে একটা বই রাখবেন, আপনি দেখবেন যে শোয়ার সময় ঠিকই আপনার বইটা হাতে, আপনার হাত বইটার কাছে চলে যাবে। তো আপনি যদি প্রত্যেকদিন 10 মিনিট করে একটা বই অন্তত ঘুমের ছলেও দেখতে থাকেন, আপনার 30 দিন দেখলে তো এই বইয়ের আর কিছুই থাকে না। আর ওইটা তো বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত। আপনি যখন হচ্ছে এই যে ঘুমানোর আগে কোনো কিছু দেখেন, সেটা আপনার দেখবেন যে স্বপ্নের মতো হচ্ছে স্ক্যানিং হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা ভাইয়া, প্যারামাউন্ট ল সহায়িকা যে এস.এম. জহিরুদ্দিনের বইটা, এটা মানে এটা মরিয়ম আপু, এটা তৌহিদ ভাই বলতে পারবে না, এটা আমাকে বলিয়েন প্রশ্ন, আমি উত্তর দেবো না, সমস্যা নাই। তো তৌহিদ ভাই, ওই যে আপনি হয়তো জানেন না, আপনি তো 1 মাস আমাদেরকে হারাই গেছিলেন। তো আপনার উদ্দেশ্যে বলে সবাইকে জানাচ্ছি, এখানে অনেকেই আছে। আমরা বার কাউন্সিলের প্রিপারেশনের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে দিছি ক্লাস, বুঝছেন? অ্যাডভোকেট জয়াক্তার ম্যাম ক্লাস নিচ্ছেন সপ্তাহে 4 দিন করে, বুঝছেন? তো অনেকে আমাকে প্রশ্ন করছিল যে আমরা এখন থেকে পড়ে লাভ কি, বুঝছেন? তো আবার অনেকে খুবই আগ্রহ, আমার এখানে প্রায় 15-20 জন ক্লাস করে, কিন্তু ম্যামের পরীক্ষাও দিচ্ছে। ম্যাম সপ্তাহে 4 দিন ক্লাস করায় এবং 3 দিন পরীক্ষা নেয়, যে ক্লাসগুলো করায় এটার উপরে, বুঝছেন? তো অনেকে বুঝছেন মানে এখানে অ্যাড হয়েছিল, অ্যাড হয়ে আবার আমার এখান থেকে বেরও হয়ে গেছে অনেকে, যে আমি এখন এলএলবি ফার্স্ট ইয়ার পড়বো, আমি বার কাউন্সিল পড়বো কেন? কিন্তু আমি বলি, আমি যখন এলএলবি ফার্স্ট ইয়ার ছিলাম, তখন আমাকে কেউ বলার মতোই ছিল না যে আমার এই যে 7টা যে বই বেয়ারের যে আছে, এইটাও আমি জানতাম না ফার্স্ট ইয়ারে থাকতে, বুঝছেন? ফার্স্ট ইয়ারে থাকতে আমি জানতামই না, কেউ বলেও নাই যে বার কাউন্সিলে এরকম পরীক্ষা আসে বা কি, আমি নিজে জানতাম না, ঠিক আছে? তো এই সমস্যাগুলো থেকেই মনে করেন আমি এলএলবি ফার্স্ট ইয়ার থেকে শুরু করে দিছি। অনেকে আছে, অনেকে প্রথম দিকে আগ্রহ নিয়ে 4-5 জন আগ্রহ নিয়ে ঢুকছে, আবার বেরো হয়ে গেছে, না ভাই এটা তো হবে না, ঠিক আছে? ভাই তো আগ্রহ দেখাইছিল, ওনারা কি বের হয়েছে কেউ? জি, শুরু থেকে যারা আগ্রহ দেখাইছিল ওনারা কি কেউ বের? অনেকে বেরোচ্ছে, 1-2 জন না, আমি নাম বলবো না, এখানে ক্লাসে আছে তো বলার দরকার নাই। তো কারণ এখানে তো আমার ধরা বাঁধা না, এটা তো আপনাদের জন্য অপশনাল রাখছি, ঠিক আছে? তো এটা আমার কোনো সমস্যা নেই। তৌহিদ ভাই, আজকে আপনি একটু করে শুরু করেন, আপনি যে ক্লাসগুলো করাইছিলেন আরেকটা কথা বলি, আপনারা তো তরুণ সবাই এবং যথেষ্ট বুঝদার, এবং যেহেতু আপনারা সবকিছু ছেড়ে একটা প্রফেশনে আসতে চাচ্ছেন, অবশ্যই আপনাদের ত্যাগ আমাদের থেকে অন্তত বেশি। কেমন বেশি আমি সেটা বলি, আমি একটু সময় নিব, 30 সেকেন্ড। আমাদের বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে একটা সমস্যা আছে। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি, সেটা আমরা গিয়ে বুঝতে পেরেছি পরে, যখন আমরা ফাইনাল ইয়ারে ছিলাম। কেমন আমাদের জুরিসপ্রুডেন্স, তারপর হচ্ছে বেসিক যে সাবজেক্ট গুলো আছে, যেমন এই যে আপনাদের কন্ট্রাক্ট অ্যাক্ট, জুরিসপ্রুডেন্স, হিন্দু আইন, এই সাবজেক্ট গুলো আমাদের ফার্স্ট ইয়ারে দেওয়া হয়েছিল। তা এখন আমরা বিশ্ববিদ্যালয়ে মাত্র ভর্তি হয়েছি, 19 বছর বয়স, খুবই তরুণ, আইন পড়ি, গায়ে বাতাস লাগায়া, সারা ঢাকা শহর ঘুরে বেরিয়েছি। তো অথচ আইন শেখার জন্য ফান্ডামেন্টাল সাবজেক্ট কিন্তু ছিল এইগুলোই, জুরিসপ্রুডেন্স, তারপর হচ্ছে হিন্দু আইন, মুসলিম আইন, কন্ট্রাক্ট অ্যাক্ট, এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল। যদিও এইগুলোতে আপনার কখনো বার কাউন্সিলের প্রশ্ন আসে না, কিন্তু আপনি বাস্তব জীবনে যখন প্র্যাকটিসে যাবেন, এইগুলো ছাড়া আপনি কখনো বের হতে পারবেন না। এই আইনগুলো প্রত্যেকটা স্তরে স্তরে আপনার লাগবে, কোথায় যে কিভাবে লাগবে আপনি নিজেও জানবেন না। তো আপনারা
যেটাই যাই করেন আপনাদের প্রতি আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে, আপনার এই বেসিক সাবজেক্ট গুলোতে আপনারা সর্বোচ্চ জ্ঞান অর্জন করুন। আইন বিজ্ঞান, জুরিসপ্রুডেন্স, এটা খুব এত ভারী এই সাবজেক্টটা, ভারত তো এত, এটা আসলে যেন তেন শিক্ষক দ্বারা পড়লে বুঝবেন না। রাজশাহী ইউনিভার্সিটির যে প্রবীণ শিক্ষক গুলো আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি, আমাদের ইউনিভার্সিটি আক্কাস স্যার, মাসুম বিল্লাহ স্যার, ঢাকা ইউনিভার্সিটির স্যার যারা আছে, হ্যাঁ, যে প্রবীণ শিক্ষক যারা, তারা জুরিসপ্রুডেন্স পড়ায়। অথচ আমাদের এই শুরুর দিকে এরকম কোন একজন নবীন স্যারের কাছে দিয়ে দিয়েছিল, আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি। এটা তো জুরিসপ্রুডেন্স হচ্ছে আপনাকে শিখাবে আইনটাকে কোথায় প্রয়োগ করতে হবে, আইনটাকে কিভাবে প্রয়োগ করতে হবে, আইনটাকে আপনাকে এই যে সাধারণ মানুষের চোখে দেখা আর হচ্ছে আপনাকে একটা বিশেষজ্ঞের চোখে দেখা, আইনবিদের চোখে দেখা, আপনার এই দুইয়ের মধ্যে একটা অদৃশ্য একটা দেয়াল তৈরি করে দিবে। সুতরাং আপনারা এই বেসিক সাবজেক্ট গুলো নিয়ে কখনো কৃপণতা করবেন না যে কোন রকম পাশ করি। যেহেতু পড়তেই আসছেন, একটু আমার খুব রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, করজোড়া রিকোয়েস্ট থাকবে, আপনারা যেহেতু পড়তেই আসছেন একটু ভালো করে পড়বেন এই সাবজেক্ট গুলো, তাহলে দেখবেন যে ভবিষ্যতে আপনি খুবই ভালো করবেন, খুবই ভালো করবেন। পরীক্ষায় পাশের জন্য পড়েন না, একটু বিস্তর একটু ভালো বই বাজার থেকে নিয়ে, হ্যাঁ, অথবা আশেপাশে কারো ভালো জানা আছে, প্রত্যেকটা বিষয় ধরে ধরে পড়বেন এবং ডিপলি পড়াশোনা করবেন এই সাবজেক্ট গুলো। আর এই যে বার কাউন্সিলের জন্য এখন থেকে প্রিপারেশন, অন্তত ওই যে ব্যারেক গুলো সামনে পড়ার টেবিলে কিনে রাখেন, আস্তে আস্তে আপনারা একটু দেখেন, হ্যাঁ, এটা আপনাদের জন্য ভালো হবে, এগিয়ে যাবেন, একটা নিজের প্রতি আত্মবিশ্বাস জন্মাবে, আর আত্মবিশ্বাসই তো মানুষের জীবনের সকল কিছুর মূল। এই আর কি, অনেক কথা হলো রায়হান ভাই। জি তৌহিদ ভাই বলেন। আহ, অনেকদিন পর আমরা পড়ায় ফিরলাম, সবাই প্রায় অলরেডি 1 আওয়ার হয়ে গেছে। না আপনি ওই যে আগের পড়াগুলো একটু রিভিশন দিয়ে আপনি এই চুক্তি আইন তো পরবর্তীতে আপনি শেষ করবেন, চুক্তি আইন শেষ করে আপনার টর্ট আইনও শেষ করতে হবে আপনাকে দিয়ে। তো আপনি টর্ট আছে এখানে না? আচ্ছা, তো আপনি আমি শুরু করেন, সমস্যা নেই। শুরু করা বলতে আমি বেশি কিছু নিব না, আমি শুধু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না ভাই? আপনারা জি স্ক্রিন জি দেখতে পাচ্ছেন? জি জি আপনারা একটু রেসপন্স করবেন প্লিজ, হ্যাঁ, ভাইয়েরা তো জি। আছেনই। এটা হচ্ছে আপনাদের সাজেশন এই পরীক্ষার জন্য, আপনাদের এই যে সামনে পরীক্ষা, যেমন হচ্ছে প্রথম চুক্তি ও সম্মতির সংজ্ঞা দাও, এদের মধ্যে পার্থক্য দেখাও। সকল সম্মতি চুক্তি নয়, কিন্তু সকল চুক্তি সম্মতি। আইনের দ্বারা বলবৎ সম্মতি হচ্ছে চুক্তি, কতিপয় উদাহরণ সহ আলোচনা করে চুক্তি আইনের সমগ্র অঙ্গীকারের আইন নয় এবং সমগ্র বাধ্যবাধকতা আইন নয়, উক্তিটি বিশ্লেষণ করো। এগুলো আমরা পড়াশোনা করেছি না? চুক্তি, কন্ট্রাক্ট, তারপর হচ্ছে সম্মতি, কনসেন্ট, সকল সম্মতি চুক্তি নয়। এই যে দেখেন, আমরা শুরুর দিকে এগুলো পড়েছিলাম। সবাই কি পড়াশোনায় ছিলেন? চুক্তি কাকে বলে, তারপর হচ্ছে কনসেন্ট কাকে বলে, একটা কনসেন্ট কখন কার্যকর হয়, হ্যাঁ, এই প্রশ্নগুলো এখানে ছিল। তারপর হচ্ছে বৈধ চুক্তির উপাদান সমূহ, এই যে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স, পারস্পরিক সম্মতি, ফ্রি কনসেন্ট, কখন কনসেন্ট, ফ্রি কনসেন্ট আমরা দেখেছি, তাহলে কনসেন্ট কোনটা, ফ্রি কনসেন্ট কোনটা, এগুলো লফুল কনসিডারেশন লাগবে চুক্তি হতে, চুক্তির বলবৎ যোগ্যতা, হ্যাঁ, চুক্তি নির্দিষ্টতা, বাস্তবতা, এটা বাদ দেন। প্রমিস, আমরা সেকশন 2B দেখেছি প্রমিস কাকে বলে। এই যে কনসিডারেশন, প্রতিদান, সেকশন 2D, এটা দেখেছি প্রমিস এবং হচ্ছে কনসিডারেশন। আচ্ছা, আমরা ওইটা আগে প্রশ্নগুলো এখানে দেখি। তাহলে চুক্তি ও সম্মতির সংজ্ঞা দাও, এদের মধ্যে পার্থক্য দেখাও। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার অনেকবার এসেছে এই প্রশ্নটা, কোনটাকে চুক্তি বলে আর কোনটাকে সম্মতি বলে। তারপরে সেকেন্ড কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে সকল সম্মতি চুক্তি নয় কিন্তু সকল চুক্তি সম্মতি। এটা কেউ বলতে পারবেন আমাকে? সকল সম্মতি চুক্তি নয় কিন্তু সকল চুক্তি সম্মতি, এটা এভিডেন্স অ্যাক্টের একটা ইয়ার মাধ্যমে আর কি, যে সকল সাক্ষ্য প্রাসঙ্গিক নয় কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্য হচ্ছে সকল, এরকম একটা ইয়া ছিল আর কি, টার্ম ছিল, মনে আসতেছে না।
যাই হোক, সকল সম্মতি চুক্তি নয় কিন্তু সকল চুক্তি সম্মতি, এটা কেউ বলতে পারবেন? আপনার কমন সেন্সেই বলেন। মানে স্যার, মানে একটি চুক্তি আমরা করতে গেলে অবশ্যই সম্মতি থাকতে হবে, কিন্তু শুধু সম্মতি থাকলে সেটি চুক্তি বলে গণ্য হবে না। মানে চুক্তি হতে হলে তাতে অবশ্যই কিছু আইনগত বাধ্যবাধকতা থাকতে হবে বা আদালত কর্তৃক এটি বলবৎযোগ্য হতে হবে। আরেকটু ক্লিয়ার করলে ভালো হতো না? স্যার, আমি সকল একটু- সম্মতি চুক্তি নয়। হ্যাঁ হ্যাঁ please। মানে যেমন আমি যদি কারোর সাথে কিছু শেয়ার করতে চাই, মানে কেউ একটা কিছু খাচ্ছে, তখন যদি আমি বলি যে আমি কি ওটা থেকে একটু পেতে পারি, তখন যদি সে রাজি হয় সেটা হলো সম্মতি। কিন্তু এখানে তো কোনো আইনগত বাধ্যবাধকতা তৈরি হচ্ছে না। যদি আমি কোনো টাকার বিনিময়ে তার থেকে ওটা নিচ্ছি এবং বলি যে ঠিক আছে তুমি আমাকে ওটা দাও, আমি তোমাকে কোনো টাকা দিচ্ছি, না, এটি আপা একটু হচ্ছে পেঁচিয়ে যাচ্ছে। আচ্ছা, মোহিত ভাই বলবেন বোধহয়, একটু বলেন তো। স্যার, আমরা গততে দেখছি যে আসলে চুক্তি এবং সম্মতির ভিতরে কিছু বিশাল পার্থক্য রয়েছে। চুক্তি থাকতে হলে চুক্তিতে কিছু নির্দিষ্ট জিনিস থাকতে হয়। একটা প্রস্তাব গ্রহণ, তারপরে প্রাসঙ্গিক সম্মতি, তারপরে আপনার হচ্ছে আইন দ্বারা বলবৎ থাকতে হবে, এটি 18 বছরের উপরে থাকতে হবে। এগুলোর মাধ্যমে চুক্তি হয়, যেটা আইন দ্বারা বলবৎ হয়। এবং সম্মতির ক্ষেত্রে যেমন যেমন একটা বিষয় আমি বলি স্যার, যে আপনার সাথে আমার একটা জিনিস নিয়ে কথা হয়েছে, যে আচ্ছা ঠিক আছে আমার কাছে একটা গরু আছে, সেটার দাম আমি 10,000 টাকা নিব। আপনি আমাকে বললেন ঠিক আছে, কিন্তু আমি আপনাকে সম্মতি দিচ্ছি, কিন্তু পরবর্তীতে আমি আপনাকে, এটা কোনো লিখিতও না, এটা শুধুমাত্র দুজনের ভিতরে সম্মতির প্রমাণ হয়েছে, কিন্তু পরবর্তীতে এটা যদি আমি প্রত্যাখ্যান করি তাহলে সেটা স্যার এই বিষয়টা এভাবে হবে যে চুক্তির হিসাবটা আইনগত বলবৎ থাকবে এবং সম্মতির হিসাবটা আইনগত বলবৎ থাকে না। আচ্ছা, আমার মনে হয় আপনারা কথাটা পেঁচিয়ে ফেলতেছেন আর কি, ও বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে। দেখেন, এটা সিম্পল। সকল সম্মতি চুক্তি নয় কিন্তু সকল চুক্তি সম্মতি। সকল সম্মতি চুক্তি নয়, সকল চুক্তি সম্মতি। দেখেন, একটা কথার ভিতরে আরেকটা কথা আছে। আপনি একটা জায়গায় একটা সম্মতি কনসেন্ট দিয়েছেন, সিম্পল, একদম সোজা। দেখেন, আপনি কনসেন্ট দিয়েছেন, কনসেন্ট দেওয়ার অর্থ হলো এই নয় যে এটা চুক্তি হয়ে গেছে, কিন্তু চুক্তি হয়েছে তার মানে হচ্ছে চুক্তির অর্থই হলো আপনার সম্মতি আছে ওখানে। কিন্তু সম্মতির অর্থ এটা নয় যে আপনার চুক্তি হয়েছে, কিন্তু চুক্তি করেছেন তার মানে চুক্তি কি কখন হয়েছে? যখন আপনার সম্মতি ছিল দুই পক্ষ থেকে, তখনই তো চুক্তিটা হয়েছে, তাই না? জি স্যার, বুঝতে পারতে এবার। বিষয়টা হচ্ছে, হ্যালো, বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা? জি, জি স্যার, বুঝতে পারছি এবার। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হচ্ছে এটা। যেমন এভিডেন্স একটা, ওই টার্মটা, সকল সাক্ষ্য প্রাসঙ্গিক নয় কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্য হচ্ছে ছিল। আচ্ছা যাই হোক, মনে আসছে অ্যাডমিশন ইজ নট, কি জানি, আচ্ছা যাই হোক, ওটাতে না যাই। আইনের দ্বারা বলবৎ সম্মতি হচ্ছে চুক্তি, কতিপয় উদাহরণ সহ আলোচনা করো। এটা কোথায় বলা আছে মনে আছে আপনাদের? আইনের দ্বারা বলবৎ, আইনের দ্বারা বলবৎ সম্মতি হচ্ছে চুক্তি, কতিপয় উদাহরণ সহ আলোচনা করো। কে বলতে পারবেন বলেন তো? আইনের দ্বারা বলবৎ সম্মতি হচ্ছে চুক্তি। আমরা বলেছিলাম একটা টার্ম, ইকোনমিক ক্লাস থেকে পড়ে আসছি। এই যে এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল, ঠিক আছে? 2H একদম শুরুতেই পড়েছে। এই যে এটাকেই, এই যে প্রশ্নগুলো, এইগুলো স্টেপ বাই স্টেপ করে দিবেন। আর আপনারা যখন প্রশ্নগুলো আনসার করবেন কখনো ন্যারেটিভ স্টাইলে লিখবেন না, কারণ আপনাদের খাতা যারা দেখবে বা যেখানে যায়, যে কোনো ধরনের পরীক্ষায় যান না কেন, আপনারা কখনো আমি রেফার করবো আপনারা পয়েন্ট দিয়ে লিখবেন। ন্যারেটিভ স্টাইলে লিখলে যেটা হয়, স্যার খুঁজে বের করতে স্যারের সমস্যা হয়। দেখা যায় বুড়ো বুড়ো স্যাররা খাতা দেখে তো ম্যাক্সিমাম সময়, তখন হচ্ছে নাম্বারগুলো ক্যারি করে না। এরকম পয়েন্ট করে যদি লিখেন তখন দেখা যায় যে স্যার হচ্ছে সহজে বুঝতে পারে যে আপনি জানেন বিষয়টা। হ্যাঁ, তাকে জানানোটাই হচ্ছে আপনার উদ্দেশ্য, আমার উদ্দেশ্য। তাহলে আইনের দ্বারা বলবৎ সম্মতি হচ্ছে চুক্তি। এই যে an agreement enforceable by law, এই যে শুরুতে যেটা, এখান থেকে এটা ব্যাখ্যা করলে মিলিয়ে দিলে তাহলে হয়ে যাবে।
তারপর দেখি চুক্তি আইন সমগ্র অঙ্গীকারের আইন নয় এবং সমগ্র বাধ্যবাধকতার আইন নয়, উক্তিটি বিশ্লেষণ করো। এটা একটু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে লিখতে হবে। তারপর দেখেন আইনের দ্বারা বলবৎ সম্মতি হচ্ছে চুক্তি, আগের প্রশ্নে রিপিট হয়েছে। চুক্তির শ্রেণী বিভাগ আলোচনা করো, আমরা এটা পড়েছিলাম চুক্তির শ্রেণী বিভাগ কোনগুলো। তারপর আমি এখানে নিয়ে এসেছি চুক্তির শ্রেণী বিভাগ হচ্ছে এই যে দেখেন এক দাগে যদি দেখি চুক্তির প্রকারভেদ, এক্সপ্রেস, ইমপ্লাইড, এটা না নিচে যাই, এটা হচ্ছে এখানে এখানে যেমন হচ্ছে এই যে চুক্তি ভ্যালিড কন্ট্রাক্ট, তারপর হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট, ভয়েডেবল কন্ট্রাক্ট, ইউনিটারেল কন্ট্রাক্ট, তারপর হচ্ছে বাইলেটারাল, এক্সিকিউটেড কন্ট্রাক্ট, এক্সিকিউটেড কন্ট্রাক্ট, ওরাল, রিটেন, লিগ্যাল, ইললিগ্যাল, এইগুলো ছিল চুক্তির প্রকারভেদ। ভ্যালিড কোনটা ছিল, যে সকল আইনি উপাদান পূরণ করে সেটা ভ্যালিড। ভয়েড কোনটা, শুরু থেকে যেটা বাতিল সেটা হচ্ছে ভয়েড। ভয়েডেবল হচ্ছে কোনটা এক পক্ষ চাইলে বাতিল করতে পারে, আবার জোর করে করানো চুক্তি যেগুলো হয়। ইললিগ্যাল কন্ট্রাক্ট, অবৈধ কার্যক্রম যেগুলো হচ্ছে অবৈধ, টোটালি শুরু থেকে ভয়েড এট ইনিশিও, একদম শুরু থেকে যেগুলো বাতিল সেটা হচ্ছে ইললিগ্যাল কন্ট্রাক্ট। আল্লাহ কোথায় চলে গেল? তারপরে হ্যাঁ, আনএনফোর্সেবল কন্ট্রাক্ট হচ্ছে যেটা হচ্ছে আইনি বাধায় বলবৎযোগ্য নয়, এনফোর্স করা যায় না, যেমন সময় উত্তীর্ণ হয়ে গেছে, চুক্তি রেজিস্ট্রেশনের মেয়াদ ছিল 1 বছর, আপনি 1 বছরের মধ্যে জানান নাই বা রেজিস্ট্রেশন করেন নাই, বা 3 মাসের মধ্যে জানানোর কথা, আনএনফোর্সেবল, সেই ধরনের কন্ট্রাক্টগুলো এনফোর্স করা যায় না। পারস্পরিক, তারপর হচ্ছে পারস্পরিক প্রতিশ্রুতি অনুসরণ হচ্ছে ইউনিটারেল কন্ট্রাক্ট, এক পক্ষ প্রতিশ্রুতি দেয় অন্য পক্ষ কাজ করলে কার্যকর করে। যেমন এক পক্ষ থেকে যে চুক্তিগুলো হয় সেটা হচ্ছে ইউনিটারেল। তারপর হচ্ছে বাইলেটারাল, হচ্ছে উভয় পক্ষের প্রতিশ্রুতি দেয়, যেমন একটা পক্ষ মাল দিবে অন্য পক্ষ দাম দিবে, ব্যাস কথা এখানে ক্লিয়ার। আমি আপনার কাছে নিব গিভ এন্ড টেক যে সম্পর্ক, বাইলেটারাল, উভয়ের উপস্থিতি লাগবে, প্রেজেন্স লাগবে। হ্যাঁ, তারপর হচ্ছে কার্যকারিতা অনুসারে এক্সিকিউটেড কন্ট্রাক্ট, চুক্তির শর্ত ইতিমধ্যে পূর্ণ হয়েছে, চুক্তি অনুযায়ী কাজ এক্সিকিউটেড করতে হবে যেটা। আর এক্সিকিউটেড হচ্ছে যেটা শর্ত পূর্ণ হয় না, ভবিষ্যতে শর্ত পূর্ণ হবে সেটা। তারপর হচ্ছে গঠন অনুসারে ওরাল কন্ট্রাক্ট, রিটেন কন্ট্রাক্ট, এক্সপ্রেস কন্ট্রাক্ট, ইমপ্লাইড কন্ট্রাক্ট, এইগুলো হচ্ছে এটা। এই গেল। আপনারা একটু, আমি খুব দ্রুত গিয়েছে, আপনারা একটু পড়বেন যে আমাদের আগে যে শীটটা আছে ওখানে আমি এই যে শুরুতেই একদম এটা আমরা শুরুতেই পড়েছিলাম। আমি কি খুব দ্রুত বলতেছি? আপনারা বুঝতে পারতেছেন আমার কথা? জি স্যার, বাট মাঝে মধ্যে নেটওয়ার্ক ইস্যুর কারণে কথা কেটে কেটে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেহেতু আর আগের কথাই, তাহলে আমার আশা করি সমস্যা হবে না। আচ্ছা, তারপর হচ্ছে বাতিল ও বাতিলযোগ্য চুক্তির মধ্যকার পার্থক্য নির্ণয় করো। বাতিল ও বাতিলযোগ্য, ভয়েড এবং হচ্ছে ভয়েডেবল, এটা আমি পার্থক্যটা দেখিয়েছিলাম এটা। তারপর অনুচিত প্রভাব বলতে কি বোঝো? ওই যে আনডিউ ইনফ্লুয়েন্স, অনুচিত প্রভাব, জোর করে 16(2)-তে যেটা ছিল, জোর করে যখন আপনি কি করবেন, কোনো কার্য সম্পাদন করবেন, সেটা হচ্ছে আনডিউ ইনফ্লুয়েন্স। এটা হচ্ছে অনিচ্ছাকৃত প্রভাব যেটা, হ্যাঁ, জোর করে যে সম্মতি একটি পক্ষ তার আধিপত্য, কর্তৃত্ব বা বিশ্বাসের অবস্থান ব্যবহার করে অন্য পক্ষের স্বাধীন ইচ্ছাকে প্রভাবিত করে, সেটাই হচ্ছে কি অনিচ্ছাকৃত প্রভাব। যখন জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় সেটাই হচ্ছে অনিচ্ছাকৃত প্রভাব। এটা তারপর হচ্ছে অনুচিত প্রভাব এর অজুহাতে একটা চুক্তি পরিহার করতে হলে কি প্রমাণ করতে হবে? অনুচিত প্রভাব প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়? নিশ্চুপ থাকা কি প্রতারণা হতে পারে? প্রতারণা এবং মিথ্যা বর্ণনার পার্থক্য নির্ণয় করে। প্রতারণা এবং মিথ্যা বর্ণনার আইনগত ফলাফল সমূহ কি কি হতে পারে? আমরা এইগুলো সব পড়েছিলাম, যে ফ্রড, প্রতারণা কোনটা, ধারা 17-এ বলা হয়েছে, যখন মিথ্যা বলবে বা সত্য বলবে,
অর্থাৎ অন্যের থেকে কোনো কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে লুকিয়ে রাখা, সেটা হচ্ছে কি প্রতারণা। আবার মিথ্যা বর্ণনা সেকশন 18 এ ছিল, অথবা কোনো কিছুকে বলে একটু বাড়িয়ে বলা আর কি, মিথ্যা বর্ণনা, সেটাই তো মিথ্যা বর্ণনা। যে ব্যক্তি ভুল করে বা অনিচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিবে তাকে হচ্ছে মিথ্যা বর্ণনা। যেমন হচ্ছে ইংলিশে কি ছিল, মিস রিপ্রেজেন্টেশন, একদম শুরুর দিকে ছিল মিস রিপ্রেজেন্টেশন। এখানে এটারও আমরা একটা বিশদ ব্যাখ্যা পড়েছিলাম, খুব সুন্দর করে এগুলো দেখেছিলাম, আপনারা একটু দেখে নেবেন এগুলো। আচ্ছা, বাতিলযোগ্য কি রেফারেন্স, যেমন হচ্ছে আনডিউ ইনফ্লুয়েন্স, এই যে আইনের ভুল প্রয়োগ, ফ্রড, প্রতারণা। প্রতারণার ধরনগুলো কেমন হয়, যেমন দেখেন সেকশন 17, fraud means any act committed with intent to deceive another party or induce- সাউন্ডটা একদম কমে গেল, শুনতে পাচ্ছি না কিছু। শুনতে পাচ্ছেন না? ফ্যান কমাতো, বন্ধ করে দাও। শুনতে পাচ্ছি তো। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন? জি জি শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারো যদি এখন যদি না শুনতে পান তাহলে আপনার ডিভাইসে হয়তো সাউন্ড কমে গেছে, কাইন্ডলি একটু বাড়িয়ে নেবেন। হ্যাঁ, এই যে ফ্রড, প্রতারণা আমরা দেখেছি, প্রতারণার ধরনগুলো কেমন হয়, যেমন মিথ্যা বক্তব্য, তথ্য গোপন করা, প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ না করা, আর হচ্ছে অন্য পক্ষের বিশ্বাসের সুযোগ নেওয়া, এগুলো হচ্ছে কি প্রতারণা। তারপর হচ্ছে কি তারপরে এটাতে দেখেন আমরা পড়েছিলাম এগ্রিমেন্ট উইথ, আত্মীয়দের মধ্যে ভালোবাসার। আচ্ছা, মিস রিপ্রেজেন্টেশনটা উপরে মনে হয় চলে গেছে, যে আইনের ভুল ধারণা প্রয়োগ, ইফেক্ট অফ মিস্টেক অ্যাজ টু ল, এটা আনডিউ ইনফ্লুয়েন্স। এখানে আমরা দেখেছি আনডিউ ইনফ্লুয়েন্স কোনটা, যে যখন হচ্ছে এক পক্ষ অন্য পক্ষের উপর কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ প্রয়োগ করে চুক্তিতে প্রভাব ফেলে, তখন তা হচ্ছে আনডিউ ইনফ্লুয়েন্স। অর্থাৎ গুরু শিষ্যের উপর, মানে গুরু কি করে শিষ্যের উপর প্রভাব ফেলে, ডাক্তার রোগীর উপরে চাপাচাপি করে তার থেকে অতিরিক্ত ফি আদায় করা। হ্যাঁ, আইনজীবী মক্কেল প্রতারণার মাধ্যমে যদি কোনো ফি বা অধিক কোনো অর্থ হচ্ছে কি করে ফি আদায় করে নেয়, এগুলো হচ্ছে আনডিউ ইনফ্লুয়েন্স। তারপর হচ্ছে মিথ্যা প্রতারণা, মিথ্যা বর্ণনা আইনগত ফলাফল সমূহ কি হতে পারে, প্রতারণা করলে কি হতে পারে, অথবা মিথ্যা বর্ণনা আইনগত ফলাফল কি হতে পারে, আপনারা বলেন তো কি হতে পারে। আপনি একটা প্রতারণা, ফ্রড অথবা মিস রিপ্রেজেন্টেশনের মাধ্যমে চুক্তি করলেন, এটা আইনগত ফলাফল কি হবে? বাতিল হয়ে যাবে স্যার। এক্সেলেন্ট, এটাই, চুক্তিটা তখন হচ্ছে বাতিল হয়ে যাবে। হ্যাঁ, চুক্তিটা তখন আর এক্সিকিউট হবে না। এখানে আরেকটা বিষয় ছিল, আবার আবার যদি দেখা যায় বিপরীত পক্ষ যদি মনে করে যে না, চুক্তিটা কারেকশনের মাধ্যমে যদি সম্পাদন করা সম্ভব হয়, তখন হচ্ছে কোর্ট কি করতে পারে, সেইভাবে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার দিতে পারে। হ্যাঁ, ক্ষতিপূরণ প্লাস হচ্ছে তার প্রতিকার। কেউ কিছু বলতে চাচ্ছিলেন? স্যার কেউ যদি আপনার হচ্ছে ভুল ধারণা বা প্রতারণা করে কোনো চুক্তি করে, তার পরবর্তীতে কি সেই জায়গাতে কোনো ওই যে আপনার একটা মামলা হয় স্যার, ওই যে মিথ্যা প্রতারণামূলক মামলা কি এখানে হবে? হ্যাঁ, আপনি অবশ্যই তো করতে পারেন। ক্ষতিপূরণের জন্য মামলা করতে গেলে তো আপনাকে দেখাতেই হবে যে সাপোজ আপনি আমার কাছে জমি বিক্রি করলেন, আমি এখানে, আপনার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, হ্যাঁ আমি হচ্ছে ঢাকাতে, আমি কি আপনার কাছ থেকে জমি কিনলাম, অনেক জমি কিনলাম অনেক অল্প দামে, আপনি দিয়ে দিলেন, বললেন যে এই সমস্যা, আমি বিক্রি করে দিচ্ছি। কিন্তু আমি খেয়াল করলাম যে বছরের একটা সময়ে এখানে কি হয়, হাওরের পানির ঢল নেমে, যখন পানির ঢল আসে তখন হচ্ছে এই জমিটা ডুবে যায়, অথবা জমিটা বাঁধ নির্মাণ করার জন্য যে খরচ সাপেক্ষ হয়, এটা আমার জন্য খুব ব্যয়বহুল হয়ে যাবে এবং এটা আমার জন্য খুব হার্ডশিপ হয়ে যাবে। কিন্তু আপনি তো এই বিষয়টা আমার সাথে গোপন করেছেন এবং আমি তো আপনার সাথে বেচা কিনে চুক্তি সম্পাদনও করে ফেলেছি, তা এখন এটা কি হবে? তখন বলতেছে যে এই চুক্তি তখন আর বলবৎযোগ্য হবে না। কেন? কারণ এটা ডিপেন্ডেন্ট, আমার জন্য এটা হার্ডশিপ হয়ে যাবে। তো যদি কোনো চুক্তি যদি হার্ডশিপ হয়ে যায় এবং ইচ্ছাকৃতভাবে কোনো কিছুর জন্য আপনি চুক্তিটা এইভাবে আমার কাছে প্রেজেন্ট করেছেন,
সাউন্ডটা কি ভালো যাবে? জি আচ্ছা, তাহলে এটা বললো তখন চলে যাবে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে। যখন চুক্তিটা হচ্ছে ডিফেন্ডেন্টের জন্য হার্ডশিপ হয়ে যাবে তখন চুক্তিটা কোর্ট প্রয়োগ করবে না, এপ্লাই করবে না। সাপোজ হচ্ছে আপনি ধরেন একটা জমি কিনলেন, একটা বাড়ি কিনলেন আমার কাছ থেকে, আমি বিক্রির সময় খুব খুশি মতো আপনার কাছ থেকে বাড়িটা বিক্রি করলাম। বাড়ি বিক্রি করার পর একটা সময় গিয়ে দেখলাম যে আমার তো আর থাকার জায়গা নাই, কিন্তু আপনি আমার ইচ্ছায় সজ্ঞানের সমস্ত কিছু আপনি ভ্যালিডলি বাড়িটা ক্রয় করেছেন, কিন্তু আমার তো পরবর্তী সময় গিয়ে মনে হলো যে আমার থাকার জায়গা না, আমি বাড়িটা বিক্রি করে ভুল করেছি, এখন কি বাড়িটা আমি ফেরত পাইতে পারবো? তখন আমি কোর্টে গিয়ে মামলা করলাম যে আমাকে এই বিষয়ে প্রতিকার দেওয়া হোক। কোর্ট সমস্ত বিষয় বিবেচনা করে দেখলো যে ডিফেন্ডেন্ট আমার জন্য এটা খুব হার্ডশিপ হয়ে যায়, যে প্রতিকার যদি এখানে দেওয়া হয়, ধরুন আপনি বাদী আমি বিবাদী, তা বাদীর চেয়ে বিবাদী বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা বিবাদীর থেকে বাদী বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন ওই পক্ষকে কি করবে? কোর্ট হচ্ছে রায় দিবে। অর্থাৎ কোর্ট আইন হচ্ছে কিসের জন্য? একটা মানুষকে সহজ করার জন্য, তার অধিকার দেওয়ার জন্য, কিন্তু এরকম অধিকার দিবে না যেটা হচ্ছে আপনার জন্য আমার জন্য হার্ডশিপ হয়ে যায় এবং হচ্ছে আনলফুল হয়ে যায়, আনলফুল অ্যাডভান্টেজ হয়ে যায়। যেমন আমি যে প্রথম উদাহরণটা বললাম সেটা হচ্ছে আপনি যেটা করেছেন যে আপনার জমি বিক্রি করেছেন, হাওরের জমি, কিন্তু আমার কাছ থেকে গোপন করেছেন যে এই জায়গার জমিগুলো একটা সময় হচ্ছে পানির নিচে তলিয়ে যায়। এখানে দুইটা বিষয় থাকবে, সেটা হচ্ছে একটা হচ্ছে আনলফুল অ্যাডভান্টেজ নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে লফুলি আপনি আমার থেকে গোপন করেছেন, আমি জানি না যে এই জমিগুলো তলিয়ে যায় একটা সময়, এই কারণে আপনি সেল করে দিচ্ছেন। আরেকটা হচ্ছে এই জমির বাঁধ নির্মাণ করার জন্য যে খরচ সাপেক্ষ হবে সেটা আমার পক্ষে মেনটেন করা সম্ভব না। তখন এই অবস্থায় কোর্ট কাকে প্রতিকার দিবে? চুক্তি সম্পূর্ণ হওয়ার পরও চুক্তি সে ডিফেন্ডেন্টকে দিবে, অর্থাৎ যে পক্ষ ক্ষতিগ্রস্ত হবে সেই পক্ষকেই হচ্ছে তার পক্ষেই চুক্তির রায় দিবে। কথা কি আপনাদের মাথার উপর দিয়ে গেল? না স্যার, বুঝতে পারছি। মাঝখান থেকে কথা বলেছি তো, যদি আপনি আগে না জানা থাকে একটু কষ্ট হয়ে যাবে, তাই আমি একটু তাড়াহুড়া করতে চাচ্ছি, একটু প্লিজ মানিয়ে নেবেন। তারপরে আমরা দেখি যে চুক্তিভঙ্গ বলতে কি বুঝছো, চুক্তিভঙ্গের প্রতিকারগুলো কি কি, চুক্তিভঙ্গ করলে কি হয়, হ্যাঁ এগুলো আপনারা একটু দেখে নেবেন, আমরা পরের ক্লাসে এগুলো আলোচনা করব। চুক্তির পরিসমাপ্তি অর্থাৎ টার্মিনেশন অফ কন্ট্রাক্ট, কখন চুক্তির পরিসমাপ্তি হবে, চুক্তির পরিসমাপ্তির বিভিন্ন মাধ্যম আলোচনা করো, এগুলো দেখে নেবেন। প্রতিদান সম্পর্কে বিধিসমূহ আলোচনা করো। প্রতিদান জানি ইংরেজি কোনটা ছিল, মনে আছে কারো? কনসিডারেশন, হ্যাঁ প্রতিদান কনসিডারেশন, আমরা কনসিডারেশনের উপর অনেক পড়াশোনা করেছিলাম, মনে আছে আপনাদের? কনসিডারেশন, হ্যাঁ এই যে প্রতিদান, এটার উপর অনেক পড়াশোনা করেছি। কনসিডারেশন কাকে বলে? তারপরে যেমন হচ্ছে আমি তোমার বাড়ি রং করে দেবো, একটা উদাহরণের মাধ্যমে বোঝাই, 5,000 টাকা দাও, রাজি হয় এবং সে করে দেয়, আমি টাকা দেই, এই যে 5,000 টাকা বিনিময়টা, এটাই হচ্ছে একটা প্রতিদান, যেটা প্রতিশ্রুতির জন্য বা কাজের বিনিময়ে সে পেয়েছে। প্রমিস কনসিডারেশনের পার্থক্য, কিন্তু কনসিডারেশন কি কোনো বৈধ চুক্তি হতে পারে? ব্যাখ্যা, কনসিডারেশন 25-এ বলা হয়েছে প্রতিদান ছাড়া করা চুক্তি সাধারণত বাতিলযোগ্য হয়, কিন্তু এটা ব্যতিক্রম হচ্ছে যখন হচ্ছে প্রেম স্নেহ ভালোবাসার বশবর্তী হয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়, সেগুলো কার্যকর হয়। হ্যাঁ তারপর হচ্ছে অতীত স্বেচ্ছাসেবী সেবা, এইটার জন্য, হ্যাঁ অথবা কাউকে যদি কোনো কিছু দান করা হয় তখন এই কনসিডারেশন প্রয়োগ করা হয় না। এটা ছিল, যারা পড়েছেন বা একটু রিভাইসে রেখেছেন তাদের অবশ্যই স্মরণে চলে আসার কথা। তারপর হচ্ছে ইংলিশ ও বাংলাদেশি আইনের অতীত প্রতিদান কি বৈধ? একটা চুক্তি সম্পাদনের চুক্তি প্রতিদানটি বাস্তব হতে হবে কিন্তু যথেষ্ট নাও হতে পারে। তখন এই যে আপনারা এই যে তিনটা ব্যতিক্রম এক্সেপশন দিয়ে আলোচনা করবেন। এখানে কিছু টিকা দিয়েছে, উত্তরকালীন অসম্ভবতা অর্থাৎ ইম্পসিবিলিটি অফ, যেটা এই চুক্তিগুলো হচ্ছে কি না
এখানে চলে আসবে সুপারভেনিং ইম্পসিবিলিটি আর কি, যে চুক্তি। যেমন হচ্ছে সুপারভেনিং ইম্পসিবিলিটি কোনটা, যে আপনি আমাকে বললেন যে আপনি আমাকে জাদু বলে এই জিনিসটা আবিষ্কার করে দিবেন, কিন্তু আসলে এটা সম্ভব নয়, এটা করতে আপনি সমর্থ নয়, সুতরাং এটা হচ্ছে বাতিল, এটা অসম্ভব। যেমন বিয়ে, ক খ কে পরস্পরকে বিয়ে করার জন্য চুক্তি হয়, বিয়ের নির্ধারিত সময়ের পূর্বে ক পাগল হয়ে যায় অথবা ক মারা গেল, তখন এই চুক্তিটা সম্পাদন করা সম্ভব না। বলতেছে যে তার মৃত মানুষের সাথে তার বিয়ে হবে, এটা কি সম্ভব? সম্ভব না। এটা কি বলা হচ্ছে? সুপারভেনিং ইম্পসিবিলিটি। তারপর হচ্ছে স্বাধীন সম্মতি, যে ফ্রি কনসেন্ট আমরা পড়েছিলাম না, ওখানে কতগুলো এলিমেন্টস ছিল, চুক্তিভঙ্গ, প্রতিদান, ঘটনা নির্ভর, কন্টিনজেন্ট, যেটা হচ্ছে যে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট, এবং চূড়ান্ত চুক্তি। ঘটনা নির্ভর চুক্তি কোনটা, যদি এমুক দিন এটা হয় তাহলে এই কাজটা করব, এটাই হচ্ছে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। ভবিষ্যতে কোন ঘটনার উপর নির্ভর করে যে চুক্তিটা হয় সেটাই হচ্ছে ঘটনা নির্ভর চুক্তি। তারপর প্রতারণা আমরা পড়েছি, যে 15, 16, 17 এগুলো খুব ভালো করে পড়বেন। প্রতারণা, আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রড, এই বিষয়গুলো। তারপরে হচ্ছে জিম্মা চুক্তি, প্রায় চুক্তি, বৈধ চুক্তির আবশ্যকীয় উপাদান একদম শুরুতেই আছে শীটে। প্রতিনিধিত্বের পরিসমাপ্তি, চুক্তিভঙ্গের প্রতিকার কি? বল প্রয়োগ, ওই যে বল প্রয়োগ যেটা, আনডিউ ইনফ্লুয়েন্স। এজেন্টটা পড়বেন। বাতিল চুক্তি ও বাতিলযোগ্য চুক্তি। বাতিল চুক্তি, বাতিলযোগ্য চুক্তির মধ্যে আমরা একটা পার্থক্য একদম ওখানেও দেখেছিলাম, কোন চুক্তিগুলো বাতিল আর কোনটা বাতিলযোগ্য। বাতিল চুক্তি আর বাতিলযোগ্য চুক্তি কোনটা? বাতিল চুক্তি হচ্ছে যেটা টোটালি ভয়েড, অর্থাৎ এটার শুরু থেকে বাতিল, এটার কোনো অস্তিত্বই নাই। আর বাতিলযোগ্য কোনটা? চুক্তিটা হয়ে গেছে কিন্তু একটা সময় পক্ষ চাইলে, এই যে এখানে আছে। বাতিল চুক্তি, বাতিলযোগ্য চুক্তির মধ্যে পার্থক্য বলুন। ও আপনাদের তো পড়া দিয়েছিলাম এটা। বাতিল চুক্তি একদম শুরু থেকে অকার্যকর, এর কোনো আইনি ক্ষমতা নেই, প্রভাব থাকে না, এবং এটা হচ্ছে কি হতে পারে? সম্পাদন হতে পারে না, সেই চুক্তিটা হচ্ছে বাতিল। ঠিক আছে, যেমন হচ্ছে আলমের কাছ থেকে সুমন কি করলো? একটা চুক্তি করলো যে তুমি আমাকে 10 কেজি হিরোইন কি করবা? সাপ্লাই দিবা। তো এটা কি চুক্তি হতে পারে? না, কখনো চুক্তি হতে পারে না, কারণ তার কাজটাই হচ্ছে ভয়েড, এটা একটা বাতিল চুক্তি। আর বাতিল চুক্তি কোনটা? একটা উদাহরণের মাধ্যমে যদি আমরা দেখি, যে জোর করে কি করে? প্রতারণা করে বা 1 লাখ টাকা চুক্তি স্বাক্ষরিত করে। তো জোর করে যেহেতু করা হয়েছে, তাই অনেকে বললো যে জোর করে এই জিনিসটা করে ফেলেছে, তোমরা মেনে নাও। আবার এখন সে বললো যে আমি মেনে নিব না। তার এক পক্ষের উপর কি করে এই অধিকারটা ডিপেন্ড করে। আপনার সাথে আমার চুক্তি হলো, আপনি আমাকে 100 বিঘা জমি দিবেন, আপনি আমাকে 98 বিঘা না দিতে পারলে না, 2 বিঘা বললেন যে 2 বিঘা দিতে পারবো, 98 বিঘা দিতে পারবো না। এখন এটা আমার উপর ডিপেন্ড করে আমি নিব কি নিব না। আমি বললাম যে আমি নিব, 2 বিঘা পেয়েছি, 2 বিঘা কিনে নিব। আর বললাম যে নিবই না, তাহলে বাতিল, পুরোটা বাতিল। আর যে 2 বিঘা নিলাম এতটুকুতেই আমার চলবে, এটাই হচ্ছে বাতিলযোগ্য চুক্তি। এটা হচ্ছে আইনত বৈধ এবং কার্যকর হতে পারে, তবে এক পক্ষ চাইলে একটি পক্ষ এটি বাতিল করার সিদ্ধান্ত নিতে পারে। দেখবেন একটি পক্ষ পারে, আর পক্ষগুলোর মধ্যে এটা হচ্ছে এক পক্ষের অধিকার থাকে, অন্য পক্ষের অধিকার এখানে নীরব থাকে। উদাহরণ দিয়েছে, মানে পার্থক্য দিয়েছে আইনি ক্ষমতার ভিত্তিতে। বাতিল চুক্তি আইনি ক্ষমতা নেই, কার্যকারিতার দিক থেকে দেখেন। তারপর হচ্ছে চুক্তির পরিস্থিতির দিক থেকে দেখেন, উদাহরণ একই সাথে আপনারা ওই সেকশনটাও উল্লেখ করে দিতে পারেন। এই গেল, খুব অল্প কথাই হচ্ছে আজকে একটা আপনাদের মোটামুটি সাজেশনটা একটু দেখে ফেললাম। অনেক সময় হয়ে গেছে, বলেন তো আপনাদের কারো কোথাও কোনো প্রশ্ন আছে কিনা? আমি খুব দ্রুত গিয়েছি, আমি জানি না আপনারা কে কতটুকু, হ্যাঁ যারা পড়াশোনা করেছেন তারা ধরতে পেরেছেন, আর যারা পড়াশোনা করেনি তাদের কাছে হয়তো একটু কঠিন হয়েছে, তবে আপনারা একটু দেখলে ভাষায় বোধগম্য হয়ে যাবে, সহজ হয়ে যাবে বিষয়টা। বলেন তো এই সাজেশনের উপর কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আরেকটু রিভাইজ করে তারপরে কোশ্চেন থাকে নেক্সট ডে। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে, হ্যাঁ নেক্সট ক্লাসে আমি এটার উপর একটা স্কেডিউল রাখবো, তারপর হচ্ছে নতুন কিছুতে যাব আমরা। হ্যাঁ? তাহলে আপনাদের তো যে আপনি প্রশ্ন না থাকলে এখানেই শেষ পড়া করি। দিয়ে, হ্যাঁ তো যদি আপনি হ্যাঁ, পড়া দিয়ে দেন, তারপর হচ্ছে আগামী ক্লাসে পড়া নিতে। পড়া থাকবে কি, আমি হচ্ছে আপনি যে ইয়েটা দিয়েছেন না রায়হান ভাই, এটা কি সবাইকে প্রোভাইড করেছেন? সাজেশন সবাই যারা যারা নিছে, তো আপনার মাধ্যমে এখন জানতে পারলো, সমস্যা নেই, আপনি পড়া দেন।
আচ্ছা ঠিক আছে, তাহলে এই সাজেশনের উপর আমি ছোট্ট একটা পরীক্ষা নেব। কখন কখন ঠিক আছে, ওরাল টেস্ট হবে। কখন ওরাল টেস্ট লিখিত তো নেক্সট জানাবো স্কেডিউলে আমরা জানাবো। দিব। হ্যাঁ, গ্রুপে জানিয়ে দিব। আমি ছোট্ট একটা এটার উপরে আপনাদের একটা ওরাল টেস্টই থাকবে, হ্যাঁ? এবং আপনারা অবশ্যই চোখ বন্ধ করে বলতে হবে সেকশন সহ উদাহরণ সহ ওরাল টেস্ট হবে ইনস্ট্যান্ট। প্রশ্নের উপর পুরো পুরো প্রশ্নের উপরে আরেকটা বিষয় যেটা থাকবে আপনারা হ্যাঁ, চুক্তি আইনের এই সাজেশনের উপরে না, আপনারা যেটা শহীদ করবেন ভাই, আরেকটা বিষয় পুরো থাকবে। দরকার- শহীদ ভাই, পুরো দরকার নাই, অন্তত 1 2 3 দেন উপরের পড়া, পরবর্তীতে আপনি 5 6 7 এগুলো পড়ে আপনি আবার স্যার সেটাই একটা কি আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি দিতে পারি এক শর্তে। আপনারা 1 থেকে 3 এটা যেটা করবেন, এই তিনটা আপনারা আপনাদের যে গ্রুপ আছে ওখানে রায়হান ভাইয়ের কাছে ইয়ে করবেন, রায়হান ভাই থেকে আমি নিয়ে নেব। আপনারা নোট দিবেন এটার উপরে। নোট আপনার বড় হতে হবে, অনেক বিশাল হতে হবে এরকম না। আপনি ক নাম্বার দিয়ে নোট লিখলেন, জাস্ট সামারি আকারে 2টা কথা লিখলেন, সেকশনটা লিখলেন। আর চুক্তি বলতে কি বোঝায়, সম্মতি বলতে কি বোঝায়, পার্থক্য যেমন আইনগত পার্থক্য হতে পারে, অধিকারের পার্থক্য হতে, বিধানগত পার্থক্য হতে পারে, হ্যাঁ, সংজ্ঞার দিক থেকে পার্থক্য হতে পারে। আপনারা 1 পেজের মধ্যে না 2 1 2 3 তিনটা প্রশ্ন করবেন, অর্থাৎ সামারি আকারে যেন আপনি এক দেখায় এটা আপনি বুঝতে পারেন যে এটা এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে 1 2 3। ঠিক আছে, হোমওয়ার্ক ওকে, এর ধন্যবাদ। কথা শোনার পর সবাই পালাচ্ছেন নাকি বলেন? সবাই কি বুঝতে পেরেছেন? আমি কিন্তু জোর দিয়ে বলতে এসেছি, জি স্যার হোমওয়ার্কের বিষয়টা আমি খুব জোর দিয়ে বলতেছি। জি স্যার হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেকের খাতা নাম ধরে ধরে, হ্যাঁ, আপনারা কিন্তু ওখানে নাম লিখবেন, উপরে নাম লিখে সেটা প্রোভাইড করবেন গ্রুপে। রায়হান ভাই বা যে গ্রুপ আছে ওখানে প্রোভাইড করবেন, আমি দেখব। 1 2 3 আপনারা অনেক বড় করে লিখতে হবে সেটা আমি বলতেছি না, আপনারা সামারি করে লিখবেন, কিওয়ার্ডে লিখবেন, হ্যাঁ, যেন আপনারা একবার দেখলে এটা বোঝা যায় যে এটা কি বোঝাতে যাচ্ছেন। স্যার আমরা যারা 2024-25 এর ব্যাচ আছি তারা তো আপনার এই ক্লাসগুলো আসলে বেসিক্যালি পাইনি, সো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এক্সাম নেব? আচ্ছা ঠিক আছে, ক্লাস না পেলে আপনারা একটা কাজ করতে পারেন, আমি শীটগুলো এভাবে তৈরি করেছি, আপনারা একবার দেখলে বুঝতে পারবেন, হ্যাঁ, খুবই সহজ, যে কেউ একবার পড়লেই পারবে। আপনারা রায়হান ভাই থেকে নিয়ে নিন। দেখি আমি এই শীটটা, আপনার শীটটা দেখি আমি দিতে পারি। হ্যাঁ, আমি শিওর আপনারা শীট পেলে আপনার কোনো ক্লাস লাগবে না, একবার পড়লে বুঝবেন। আপনার আগের ক্লাসগুলো রেকর্ড করছিলাম, কিন্তু মাঝখানে 2 নম্বর ক্লাসটা হয়তো রেকর্ড সাউন্ড সমস্যা হয়েছিল। তো আমাদের এই আগের রেকর্ড ক্লাসও দেখতে পারবেন, দেখলে স্যারের ক্লাসটা পাবেন। তাহলে হয়েছে, কিন্তু সবার কিন্তু হোমওয়ার্ক মাস্ট। ঠিক আছে, ওকে, তবে তাহলে ভাই আজকে ধন্যবাদ। আর প্রশ্ন না থাকলে এই পর্যন্তই থাকুক। জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর আচ্ছা, ক্লাস ঠিক আছে। করছেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে স্যার।